ওকে, তো রেকর্ডিংটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং আই গেস আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে কাইন্ডলি আপনারা চ্যাট বক্স অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে মেসেজ দিয়ে কাইন্ডলি জানাবেন। ওকে, তো আমি তাহলে অফিসিয়ালি শুরু করতেছি আমাদের আজকের ওয়েবিনার টিচার্স টাইম থেকে। ওয়েবিনার অন প্লে বেসড লার্নিং। প্লে বেসড লার্নিংটা যেটাকে আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের, একটা শিশুর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের হার্ট বলে থাকি আর কি, বিকজ এইটা এতটাই ইম্পর্টেন্ট আসলে। তো এটার ইম্পর্টেন্স গুলো নিয়ে আমরা সামনের দিকে জানবো। এবং আজকের যে ওয়েবিনারটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে কাইন্ডলি আপনি এনাফ সময়, আমরা ধরে নিচ্ছি যে এইটা 1 থেকে 1.5 ঘন্টা লং ডিউরেশন হবে একটা। তো কাইন্ডলি ওইভাবেই প্রিপেয়ার নিয়ে আপনারা থাকবেন, প্রিপারেশনটা রাখবেন। আর যদি পসিবল হয় আপনার সাথে একটা পেন এন্ড হচ্ছে গিয়ে একটা নোট খাতা সাথে নিয়ে রাখতে পারেন, সো দ্যাট ইনস্ট্যান্ট আপনার কোনো কিছু নোট নেওয়ার প্রয়োজন হলে আপনি যেন সেই নোটটা নিয়ে নিতে পারেন। এবং আজকের যেই সেশনটা হতে যাচ্ছে এইটার শেষের দিকে গিয়ে আপনাদের জন্য স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট, কিছু ফ্রি গিফটস, এই ধরনের কিছু জিনিসপত্র থাকবে, যেটা আপনার প্যারেন্টিং বা হচ্ছে আপনি যদি টিচার হিসেবে জয়েন করে থাকেন আপনার টিচিং স্কিল গুলোকে ইমপ্রুভ করতে হেল্প করবো। এন্ড আপনার বাচ্চা কাচ্চা বা আপনি যাদেরকে নিয়ে কাজ করছেন আপনার স্টুডেন্টস, তাদের ডেভেলপমেন্টে আপনি একটা বড় ভূমিকা এখান থেকে রাখতে পারবেন। তো নেক্সট স্লাইডে গিয়ে জাস্ট আমি ছোট করে আমার পরিচয়টা দিতে চাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম তাসিন। আমি আমাদের যে লাইট অফ হোপ মেইন কোম্পানিটা, লাইট অফ হোপের ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে গ্রোথ ম্যানেজার হিসেবে কাজ করছি। অ্যান্ড পাশাপাশি আমাদের যে টিচার্স টাইম প্ল্যাটফর্মটা, যেটা থেকে আমরা এই যে আজকের ওয়েবিনারটা আয়োজন করেছি, এই ওয়েবিনারের প্ল্যাটফর্ম টিচার্স টাইমের ব্র্যান্ড লিড হিসেবে আছি আর কি। আমি আমি পড়াশোনা করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, ঢাকা কমার্স কলেজ ক্যাম্পাস থেকে পড়াশোনা করেছি। এবং পাশাপাশি আমি ইউডেমি এবং হচ্ছে গিয়ে ম্যাকিনসি থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং করেছি, যেগুলো থেকে আমি এই যে টিচিং, বাচ্চাদের ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে লিডারশিপ, এই ধরনের বিভিন্ন জিনিস আসলে শিখেছি এখান থেকে। আমার অলমোস্ট 6 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে এই সেক্টরটাতে কাজ করার। তো এতটুকুই। আমি রিকোয়েস্ট করব আমাদের আজকের সেশনের যে ফ্যাকাল্টি মিস তাহমিনা রহমান, ম্যাম আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা একটু ছোট করে শেয়ার করেন আমাদের সাথে। ধন্যবাদ তাসিন ভাই। আহ, আসসালামু আলাইকুম, আমার নাম তাহমিনা রহমান, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি কিডস টাইম এবং আমি শিশুদের নিয়ে কাজ করতেছি একদম আরো 10 বছর আগে থেকে। হ্যাঁ, তো আমি কাজ করছি ইন্টারেক্টিভ লার্নিংটা নিয়ে। আমার নিজের আগ্রহের জায়গাও শিশুরা এই ছোট্ট বয়স থেকে তাকে ইন্টারাকশনের মাধ্যমে কিভাবে শেখানো যায়, এবং ওই জায়গাটা থেকেই আমি কিডস টাইম, গুফি, টুকুমুকু সব জায়গাতেই আসলে কন্ট্রিবিউট করছি। এবং পাশাপাশি আমি টিচার্স টাইমে একজন লিড ট্রেনার হিসেবেও আছি। আর এছাড়া আমার সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ডিটেলস জিজ্ঞেস করবেন অবশ্যই, ডেফিনেটলি। আমরা মনে হয় পরের স্লাইডে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ মিস। ওকে, আমরা জাস্ট ছোট করে আমাদের যে মেইন প্রতিষ্ঠানটা লাইট অফ হোপ, যেটাকে আমরা বলি লাইট অফ হোপের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সো দ্যাট আপনারাও জানেন যে আমরা বাচ্চাদের নিয়ে কি কি ধরনের কাজ করতেছি। লাইট অফ হোপটা বেসিক্যালি ইম্প্যাক্ট ড্রিভেন একটা কোম্পানি। আমরা যদিও প্রাইভেট লিমিটেড কোম্পানি, বাট আমরা আসলে সোশ্যাল এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করে, লাইক ব্র্যাক, এই ধরনের প্রতিষ্ঠানের মতো করে আমরা আসলে কাজ করি। And আমাদের মেইন ফোকাস বা মিশনটাই হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি করা, তাদের ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল, এমপ্যাথি, এই ধরনের যে স্কিল গুলো আছে সেইগুলো ছোটবেলা থেকে আসলে নার্চার করা আর কি। সো আমাদের লাইট অফ হোপ স্টার্ট করার পেছনে মেইন যে রিজনটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা এখনকার সময়ে যে বাচ্চারা আসলে আর্লি গ্রেডে পড়াশোনা করছে, লাইক আপনার বয়স যাদের 4 থেকে 10 বছর বয়স পর্যন্ত, এই বাচ্চারা ভবিষ্যতে গিয়ে এমন একটা জব বা এমন একটা সেক্টরে কাজে ঢুকবে যেটা আসলে এখন এক্সিস্ট করে না। তো এই ধরনের একটা রিসার্চ আছে যেটার ভিত্তিতে আসলে আমরা আমাদের লাইট অফ হোপের জার্নিটা শুরু করি আর কি। তো আপনাদের যদি আরো সহজ ভাবে বলতে যাই তাহলে দেখেন গত 2 থেকে 3 বছরের মধ্যে এই যে এআই আসার কারণে যে ধরনের জব সেক্টরের চেঞ্জ গুলো আসছে, এই ধরনের আরো প্রচুর পরিমাণে রিভলিউশন আসতে থাকবে সামনে, টেকনোলজিক্যাল আরো বিভিন্ন ধরনের। তো ওইগুলার জন্য আমাদের সময়কার এখনকার যে ছোট বাচ্চারা যারা 15 বছর বা 20 বছর পরে গিয়ে চাকরি বাকরিতে ঢুকবে,
এদেরকে আসলে রেডি করা। তো ওইগুলা নিয়েই বেসিক্যালি আমরা কাজ করতেছি আর কি, লাইট অফ থেকে। আমাদের 4টা ব্র্যান্ড আছে। গুফি, আপনারা হয়তো এই 4টা ব্র্যান্ডের সাথে কেউ না কেউ কোনো না কোনো ভাবে কানেক্টেড আছেন। আপনার সন্তানের জন্য লার্নিং বুকস বা হচ্ছে টয়, অন্য ধরনের যে লার্নিং আইটেম গুলো আছে, এইগুলো হয়তো আপনি অনেক সময় গুফি থেকে নিয়েছেন অলরেডি। বা আমাদের বিভিন্ন রিটেইল শপগুলোতে, লাইক হচ্ছে আপনার মিনা বাজার, স্বপ্ন, ইউনিমার্ট, এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে বা সবগুলোতে আমাদের বই অ্যান্ড হচ্ছে গিয়ে লার্নিং প্রোডাক্ট গুলা পাওয়া যায়। ওইখানেও হয়তো আপনি দেখে থাকবেন আর কি। কিডস টাইম আমাদের একটা আফটার স্কুল ব্র্যান্ড আছে, পাশাপাশি কিডস টাইমে একটা মন্টেসরি স্কুলও আছে ধানমন্ডিতে। তো কিডস টাইমে অনেকেরই বাচ্চা কাচ্চা আছে যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে আমাদের বিভিন্ন এই যে আর্ট, ক্রাফট, ড্রয়িং, এই অ্যাক্টিভিটিস বা কোর্স গুলোর সাথে ইনভলভ। আর পড়ুয়াটা হচ্ছে আমাদের একটা লাইব্রেরি প্রোগ্রাম, যেটা আমরা অনেকটা এনজিও মডেলে কাজ করি, বা আমাদের সোশ্যাল ওয়ার্ক বলতে পারেন এটা। আমরা ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে স্কুলে লাইব্রেরি করে দিই আর কি, যেই স্কুলগুলার বাচ্চা কাচ্চারা আসলে কখনো পাঠ্য বইয়ের বাইরে কোনো গল্পের বই পড়ার সুযোগ পায় না। তো তাদের মধ্যে যে রিডিং হ্যাবিটটা তৈরি করা বা স্টোরি নিয়ে চিন্তা ভাবনা করা, গল্পের বই পড়া, এই ধরনের যেই সুযোগগুলা, এইটা অনেক মিসিং থেকে যায়। ওই জায়গাটাতে আমরা আসলে সাপোর্ট করার জন্য আমাদের এই পড়ুয়া ইনিশিয়েটিভটা শুরু করেছিলাম, এবং এইটার থ্রুতে আমরা এখন পর্যন্ত 650-র মতো লাইব্রেরি করে দিচ্ছি বিভিন্ন জায়গাতে। অ্যান্ড ফাইনালি আমাদের টিচার্স টাইম যে ট্রেনিং প্ল্যাটফর্মটা, যেটাতে আমরা টিচার অ্যান্ড প্যারেন্টদের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কশপ, ওয়েবিনার, বা হচ্ছে প্যারেন্টিং এর বিভিন্ন জিনিসপত্র জানার যে সুযোগটা থাকে, ওই ধরনের একটা প্ল্যাটফর্ম আমরা এটা তৈরি করেছি। তো লাইট অফ হোপ থেকে আমাদের ন্যাশনাল ইম্প্যাক্ট যদি বলি, আমরা এখন পর্যন্ত আমাদের বিভিন্ন টিভি শো, আমাদের কিছু পপুলার ক্যারেক্টার আছে, ব্লুটুথ, টিয়া, এডি, সোফিয়া। তো এদের মাধ্যমে আমরা বিভিন্ন টিভি শো এবং অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে 2.5 মিলিয়ন চিলড্রেনের কাছে আমরা এখন পর্যন্ত রিচ করেছি, যেখানে আমরা ডিরেক্টলি ইম্প্যাক্ট করছি 3 লাখের উপরে চিলড্রেন। অ্যান্ড আমাদের প্ল্যাটফর্মের থ্রুতে 30,000-এর বেশি ইয়থ টিচার্স, তারা বিভিন্ন ধরনের ট্রেনিং করেছে আমাদের এখান থেকে। প্যারেন্টদেরকে আমরা প্যারেন্টিং ট্রেনিং বা হচ্ছে প্যারেন্টিং এডুকেশনের জন্য বিভিন্ন ধরনের ব্লগ, আর্টিকেল, রিসোর্স, ইবুক, এই ধরনের জিনিসপত্র আমরা প্রোভাইড করি। সেখানেও 1 লাখের বেশি প্যারেন্টদেরকে আমরা এখন পর্যন্ত সার্ভ করতে পেরেছি। অ্যান্ড আমি যেটা বলছিলাম যে আমাদের 650টার বেশি স্কুল লাইব্রেরি স্টাবলিশ করা হয়েছে এখন পর্যন্ত, যে এইগুলোর মাধ্যমে 2 লাখের বেশি বই আমরা ডোনেট করেছি। অ্যান্ড 2.5 লাখের বেশি চিলড্রেন আসলে এই বইগুলা পড়ার মাধ্যমে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। তো আমাদের বেশ কিছু ইম্প্যাক্ট পার্টনার আছে যাদের সাথে আমরা বিভিন্ন সময় কাজ করি, এবং অ্যালাইন কিছু এসডিজি গোল আছে যেগুলো আমাদের সাথে অ্যালাইন্ড আর কি, যেগুলোকে আমরা আসলে মেনে চলি আর কি। তো অ্যাজ এ হোল টিচার্স টাইম থেকে যেটা বলছিলাম, যে আমাদের যে প্ল্যাটফর্মটা, এটা থেকে আমরা এখন পর্যন্ত 30,000 প্যারেন্ট, টিচার, ইউনিভার্সিটি স্টুডেন্ট বা অন্য বিভিন্ন প্রফেশনাল আমাদের ট্রেনিং যারা করেন আর কি, ইভেন ডাক্তার, তারপর হচ্ছে বিভিন্ন এনজিও তে এডুকেশন নিয়ে কাজ করতেছে, এই ধরনের অনেকেই আমাদের ট্রেনিং প্রোগ্রাম গুলোতে জয়েন করেন। তো এইটার নাম্বারটা 30,000 প্লাস হয়ে গেছে। অ্যান্ড আমাদের এখানে 25টার বেশি বিভিন্ন টপিকের উপরে কোর্সেস অ্যাভেলেবল আছে। 100+ স্কুল অর্গানাইজেশন আমাদের সাথে ট্রেনিং নিয়েছে। আমাদেরকে আমাদের কিছু জব প্লেসমেন্ট পার্টনার আছে, যেহেতু আমরা ট্রেনিং এর পাশাপাশি জব প্লেসমেন্টটা আসলে একটা কমিটমেন্টে রাখি। তো 20+ জব প্লেসমেন্ট পার্টনার আছে, ইনক্লুডিং বিডি জবস। তারপর বিভিন্ন স্কুল আছে যারা তাদের স্কুলের জন্য রেগুলার টিচার হায়ার করে আমাদের থেকে আর কি। তো পড়াশোনা নিয়ে কথা আহ, বলতে। এই পর্যন্তই। আমি এখন আমাদের যে ফ্যাকাল্টি তাহমিনা রহমান ম্যামকে রিকোয়েস্ট করব আমাদের যে আজকের ওয়েবিনার মেইন সেশনটা, প্লে বেসড লার্নিংটা আসলে শুরু করার জন্য আর কি। ম্যাম। হ্যাঁ, ধন্যবাদ। এবং আপনাদের সাথে আমরা এই যে এখনই সেশনটা শুরু করছি, সেশনটা শুরু করার আগে আমি আবার একটু জাস্ট চেক দিতে চাই যে আপনারা সবাই কি জুমটাতে, মানে আপনারা আমার সাথে একটু রেসপন্সটা দেখার জন্য আপনারা সবাই একটু আপনাদের ইয়াটাতে একটু হাত উঠান তো। জাস্ট জুমের নিচে যে যে হ্যান্ড রেইজ আইকনটা আছে ওটা একটু দেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কে কে আমাদের সাথে আছেন। একটু জাস্ট কুইক হাত উঠান। হাদিয়া নূর আপা আছে আমাদের সাথে, জান্নাত হ্যাঁ। আপা, সিয়াম হাই। ভাই, তাসলিমা আপা, অনেকেই কানেক্টেড আছেন। একজন ছোট্ট বাবু বলতেছিলেন যে হাত উঠাইছি, তো ও মনে হয় ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে হাত উঠাইছে আর কি, আমরা দেখতে হ্যাঁ, পারি নাই। ক্যামেরা ক্যামেরা অন করে হাত উঠিয়েছে।
ঠিক হ্যাঁ, আছে। হতে পারে। তার মানে আমরা ওকে, সবাই থ্যাংক ইউ মোটামুটি সবাইকে। সবাইকে থ্যাংক ইউ। আপনারা সবাই রেসপন্স করছেন, আমি একটু দেখতে চাচ্ছিলাম আপনারা আপনাদেরকে আসলে। তো আমি শুরু থেকেই জয়েন করেছি এবং দেখছিলাম যে অনেকেই আছেন ঢাকার বাইরে থেকে, যেটা তাসমিম ভাই বলছিলেন যে ঢাকার বাইরে থেকে প্রচুর মানুষজন জয়েন করেছেন, ঢাকায় আছেন, টিচার আছেন, মা আছেন, শুধুমাত্র প্যারেন্টস হিসেবেই জয়েন করেছেন আছেন, এবং নিজের জাস্ট জানার আগ্রহ থেকে অনেকে জয়েন করেছেন। তো ওই জায়গা থেকে আমি খুবই আমন্ত্রণ জানাই আপনাদেরকে। আমাদের শুরু করব আমরা এক্ষুনি। এবং আমার নিজের আগ্রহটা আসলে পুরোটা আমার আমার ক্যারিয়ারের শুরুটাই আমি করেছি প্লে বেসড লার্নিংটা দিয়ে। এবং ইন্টারাক্টিভ লার্নিংটা আমি আমার আসলে খুবই ভালো লাগে যখন একটা ইন্টারাকশনের মাধ্যমে শিশুদেরকে আমরা কিছু শেখাই বা শেখাইতে পারি। আমার আমার ভালো লাগাটা ওই জায়গায় কাজ করে যে আচ্ছা ঠিক আছে, এই ইন্টারাকশনটাতে এইভাবে কাজ করছে, বা কোন ইন্টারাকশনে সে কিভাবে কাজ করবে। এবং স্পেশালি শিশুদের আসলে বয়স অনুযায়ী তাদেরকে আপনারা ভিন্ন ভিন্ন ভাবে শেখাইতে পারেন। প্লে বেসড লার্নিং দ্য হার্ট অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কেন আমরা বলছি, তার একটা বড় কারণ হচ্ছে শিশুদের জন্য আমরা আমরা যেটা বলি বা আমাদের যে নিয়ে একজন এডুকেশন এক্সপার্ট মারিয়া মন্টেসরি উনি বলেছেন, বড় মানুষের জন্য বা আমরা যারা অ্যাডাল্ট আছি তাদের জন্য কাজটা হলো উম, তার কাজটা হলো তার প্যাশনের জায়গা বা তার কন্ট্রিবিউশনের জায়গা, যে সে পৃথিবীর জন্য কাজটা করে রেখে যাচ্ছে। আর শিশুদের জন্য খেলাই হলো কাজ। তার মানে একটা শিশু যত বেশি খেলবে, যত বেশি ইন্টারাকশন করবে, যত বেশি এক্সপ্লোর করবে, তত বেশি সে আম, তার কাজ ডান হচ্ছে আসলে, তত বেশি সে ভবিষ্যতের ওই মানুষটা তৈরি হবে যে কিনা সমাজের জন্য কন্ট্রিবিউট করবে। হ্যাঁ। এবং প্লে বেসড লার্নিংটা নিয়ে আমি আমি নিজেও পার্সোনালি অনেক দেখেছি যে অনেক প্যারেন্টসদের এবং টিচারদের আলাদা করে আগ্রহ থাকে যে আচ্ছা ঠিক আছে, আমরা খেলাটাকে অ্যাজ এ মিডিয়াম অফ লার্নিং হিসেবে কিভাবে খেলাটাকে একটা টুল হিসেবে ব্যবহার করতে পারি, যাতে করে আমার শিশু বা আমার স্টুডেন্ট সে আনন্দ নিয়ে আসলে শেখাটা শিখে ফেলবে। তাকে কোনো ভয় পেতে হবে না, অথবা বোর হইতে হবে না, অথবা আমার পড়তে ভাল লাগছে না এরকম কথা আমাদেরকে শুনতে হবে না। চলুন আমরা পরের স্লাইডে যাই এবং দেখি যে আমরা আসলে খেলাটা বলতে কি বোঝাচ্ছি। আমরা জাস্ট একটা ছোট্ট ভিডিও দেখবো এখানে। Play-based learning is an educational approach that utilizes play activities as a means to facilitate natural learning and development in children. Play helps children engage in active learning, trial and error, and experimentation, which helps stimulate cognitive development. Here are 5 features and benefits of play-based learning you need to know about. 1. Engagement. Play-based learning capitalizes on children's natural curiosity and interest, ensuring high levels of engagement. 2. Language and communication skills. Play-based learning enables children to enhance their language and communication skills by interacting, negotiating roles, and articulating thoughts with peers during play activities. 3. Cognitive development. Engaging in play stimulates cognitive development by encouraging children to think, explore, and make decisions, thereby fostering problem-solving skills and creativity. 4. Physical development. Through various forms of play, children enhance their motor skills, hand-eye coordination, and overall physical abilities, which are crucial for healthy development. 5. Intrinsic motivation to learn. Engaging in play naturally stimulates children's interest and curiosity, fostering a love for learning and building a strong foundation for lifelong educational pursuits. Now, let's delve deeper into play-based learning by exploring Part 10's 6 stages of play in childhood. Click the link below to watch my overview on Part 10's stages of ভিডিওটা play. এখানেই শেষ হবে। As you watch, তো আমাদের ভিডিওটা এখানেই শেষ হলো। আপনারা দেখতে পেলেন যে একটা আমি যে কথাগুলো বলছিলাম যে প্লে বেস লার্নিং বা হচ্ছে খেলাটাই হচ্ছে একটা শিশুর জন্য কাজ, এবং সেই কাজটা করার মাধ্যমে একটা শিশু খেলার মাধ্যমে তার কতগুলো ডেভেলপমেন্ট হচ্ছে এবং কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলো আমি আবার লিস্ট আকারে আপনাদেরকে আবারও দিব বা হচ্ছে আমি আপনাদেরকে আবারও দেখাবো। বাট আমি একটা কোর জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে বা এসিডি তে কাজ করি শিশুর প্রথম 8 বছর নিয়ে। আমার কথা কি শোনা যাচ্ছে?
জি আমার মিস, কথা শুনতে কি পাচ্ছি শোনা আমরা। যাচ্ছে? আচ্ছা আচ্ছা, একজন বলছে যে সাউন্ড অনেক কম, তো ওই জন্য আমি ভাবলাম যে কথা শোনা যাচ্ছে কিনা। তো শিশুদের আমরা আমরা ইসিডি বা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে আসলে কাজই করি শিশুর প্রথম 8 বছর নিয়ে। একটা শিশুর প্রথম 5 বছরে তার ব্রেইনের মোটামুটি 90% পর্যন্ত ডেভেলপমেন্ট হয়ে যায়, হ্যাঁ। এবং তার জীবনের বাকি যে ডেভেলপমেন্ট, যে আমরা যে বলি যে একটা ব্রেইনের বা কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা শিশুর প্রথম 8 বছর খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এই 8 বছরে তাকে আমরা কি পরিবেশের মধ্য দিয়ে নিচ্ছি, সে কি শিখছে, সে কি জানছে, সে কি কি এক্সপোজারের মধ্য দিয়ে যাচ্ছে, তার বাসায় কতজন আছে, সে নিজে কি ধরনের খেলা খেলছে, এই প্রত্যেকটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এবং সায়েন্টিস্টদের এটা একটা চমৎকার আবিষ্কার ছিল যে একটা একটা শিশুকে, আমরা তো জানি যে ব্রেনের আমাদের সিনপসিস আছে, ব্রেনের ব্রেন সেল আছে। এবং এই যে ব্রেনের ব্রেন সেলের দুইটা দুইটা সেলের মাঝে যে কানেকশনটা তৈরি হয়, এই যে সিনপসিস ব্রেনের, সেই কানেকশনটা স্ট্রং হয় যদি সে খেলার মাধ্যমে কোনো কিছু একটা শেখে। এবং কানেকশনটা তখনই পারফেক্টলি ডান হবে যদি সে এবং পারফেক্টলি ডান হইতে সে যদি খেলার মাধ্যমে শিখে, তাহলে সেটা লাগবে 10 থেকে 20 বার রিপিটেশন। কিন্তু তাকে যদি আমরা খেলা না দিয়ে, আমরা যদি টেক্সট দিয়ে অথবা হচ্ছে মুখে বলে এইভাবে তাকে শেখাইতে চাই, তখন তার এটা লাগবে 400 টাইম রিপিটেশন। তার মানে আপনাকে 400 বার বলতে হবে তাকে, যদি আপনি বলে একটা কিছু করে শেখাইতে চান, রাদার দেন তাকে যদি খেলে শিখাই ফেলেন, লার্নিং বাই ডুইং বা হচ্ছে নিজে করে শেখাইতে পারেন, সেক্ষেত্রে আপনাকে 10 থেকে 20 বারই তার এই ইনফরমেশন বা হচ্ছে প্রসেসটা আসলে ডান হয়ে যাবে। এবং আমরা পরের স্লাইডে চলে যাই। এবং এই জায়গা থেকে আমি আপনাদেরকে এখানে কত ধরনের খেলা আছে আমি তার একটা লিস্ট দিচ্ছি, এবং লিস্টের পরে আমরা যাব যে একটা শিশুর আসলে ডেভেলপমেন্টে আমাদের একটা খুবই মেজর একটা থিওরি আছে, যে থিওরিটা নিয়ে আপনাদের সাথে আমি একটু এক্সপ্লেন করবো। থিওরি নিয়ে এক্সপ্লেন করার আগে আমি আপনাদেরকে একটু কত ধরনের প্লে আছে সেটা আপনাদেরকে দেখাবো। এবং আপনারা খুবই অবাক ভাবে লক্ষ্য করলে দেখবেন যে আপনারা নিজেরা ছোটবেলায় যা যা খেলা খেলে আসছেন, তার কোনো কিছুই এই টাইপের বাইরে না। লোকালি এবং গ্লোবালি আমরা যত ধরনের খেলা খেলি, যত যা খেলি, আপনার মনে যা আসে, সব খেলা এই 6টা ক্যাটাগরি কোনো না কোনো একটা ক্যাটাগরিতে পড়ছে। প্রথম যে ধরনের প্লেটা সেটা হচ্ছে ফিজিক্যাল বা লোকোমোটর প্লে, যেখানে আমি আমি চেষ্টা করেছি আমাদের দেশীয় যে খেলাগুলো, সেই খেলাগুলো একটু লিস্টে রাখা, যাতে আপনাদের কানেক্ট করতে সুবিধা হয়। এই ধরনের ফিজিক্যাল প্লে, এই ধরনের খেলাগুলোতে আসলে আমাদের দেখবেন যে যেই খেলাগুলোতে অনেক বেশি শরীরের মুভমেন্ট থাকে, অনেক বেশি লাফঝাপ থাকে, এবং দৌড়ানো, উপরে ওঠা, কাউকে চেঞ্জ করা, এই ব্যাপারগুলো থাকে, সেই খেলাগুলোকে বলা হচ্ছে ফিজিক্যাল বা লোকোমোটর প্লে, হ্যাঁ। সরি। এরপরে সেকেন্ড যে টাইপটা সেটা হলো কনস্ট্রাকটিভ প্লে। তার মানে যেই কাজে শিশুরা কোনো কিছু একটা কনস্ট্রাক্ট করছে, যেমন ধরেন গ্লোবালি অনেক বেশি পপুলার হচ্ছে বিল্ডিং ব্লক বা হচ্ছে লেগো দিয়ে বিল্ডিং ব্লক টাইপের তৈরি কাজগুলো করা। আমরা কি ধরনের কনস্ট্রাকটিভ প্লে খেলেছিলাম? মাটি দিয়ে কিছু বানানো, কাপড় দিয়ে পুতুল তৈরি করা, কোনো একটা ক্রাফট করা। আমাদের এখনকার জেনারেশনের বাচ্চারা যে কাজগুলো করে সেটা হচ্ছে ক্রাফটিং করা, উম, ঘরের ডেকোরেশন কোনো একটা আইটেম তৈরি করা, অথবা কোনো একটা ডো দিয়ে কিছু একটা করা। তার মানে কোনো কিছু একটা সে কনস্ট্রাক্ট করছে। এই ধরনের যে খেলাগুলো সেটাকে আমরা কনস্ট্রাকটিভ প্লে বলছি। ল্যাঙ্গুয়েজ প্লে। ল্যাঙ্গুয়েজ প্লে কি? যেই খেলাগুলোর মাধ্যমে আমার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে কাজ করছে, যেমন ধরুন ওই যে গানের কলি খেলা, অথবা শব্দ খেলা, যেমন আমি একটা শব্দ বলছি, শব্দের শেষের অক্ষরটা দিয়ে আপনি একটা শব্দ বলছেন, এই ধরনের খেলা। অথবা আমরা ক্লাসরুমে যে খেলাগুলো খেলতাম, নাম দেশ ফুল ফল, একটা অক্ষর, সেই অক্ষরের একটা নাম থাকবে, একটা দেশের নাম থাকবে, একটা ফুলের নাম থাকবে, একটা ফলের নাম থাকবে। রং ছোঁয়া, ফুল টোক্কা খেলা, এই ধরনের খেলাগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ প্লের আন্ডারে পড়ে। ফ্যান্টাসি এবং প্রিটেন্ড প্লে। প্রিটেন্ড প্লে বলতে আমি আমি জানি আপনারা সবাই আসলে দেখেই বুঝতে পারতেছেন যে প্রিটেন্ড প্লে বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। আমার আমার নিজের আসলে পার্সোনালি ছোটবেলায় এটা খুবই একটা প্রিয় খেলা ছিল, রান্নাবাটি খেলা। এক বাসার মেহমান আরেক বাসায় যাবে, অথবা পুতুল বিয়ে খেলা। পুতুল বিয়ে তো আমরা তো সিরিয়াস আয়োজন করতাম, একটু খাবার দাবারের ব্যবস্থা রাখতাম, একটু এক বাড়ি থেকে আরেক বাড়ি আসবে, এবং স্পেশালি আমি তো চাইতাম
আমার আমার মেয়ে পুতুল থাকতো। তো মেয়ে পুতুল বিয়ে দেওয়ার পর খুব মন খারাপ হতো, কিন্তু মেয়ে পুতুলের ফার্নিচার এবং হচ্ছে জিনিসপত্র এত কিউট কিউট ছিল যে আমি সবসময় মেয়ে পুতুলই কেন জানি আমি পছন্দ করতাম। তো এই যে ফ্যান্টাসি বা প্রিটেড প্লে, এটাও কিন্তু গ্লোবালি এই যে পুতুল বিয়ে এবং হচ্ছে প্লে বাচ্চাদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এই খেলাগুলো আপনারা মোটামুটি এই খেলাগুলো ধরেই আমরা আসলে সবকিছু খেলি, মানে যে কোনো বয়সের মানুষজনই। যেমন আমাদের এই যে 5 নাম্বার যে গেমস উইথ ফর্মাল রুলস, এটা কিন্তু আমরা মানে একদম এইজ পিপলরাও এই ধরনের খেলাগুলো খেলি, দাঁড়িয়ে বান্ধা, ক্রিকেট, ষোলো গুটি, দাবা। তো এই ধরনের খেলাগুলো আসলে ফর্মাল রুলস যেই ধরনের খেলা থাকে। অন্য অনেকগুলো খেলা বললাম, এগুলো হচ্ছে লোকাল রুলস থাকে, এক এক এলাকাতে এক এক ধরনের নিয়ম কানুন থাকে, সেভাবেও আমরা কিন্তু খেলি। কিন্তু যেই খেলাগুলোতে ফরমাল রুলস থাকতেছে সেটাকে আমরা বলতেছি গেমস উইথ ফরমাল রুলস, সোশ্যাল প্লে। এবং এই খেলাগুলোতে যে মানে উপরের অনেকগুলো খেলাই সোশ্যাল প্লেতে পড়ে যাবে, যেই খেলাগুলোতে দুইজনের বেশি মানুষের বা প্লেয়ারের ইনভলভমেন্ট থাকবে সেটাকে আমরা সোশ্যাল প্লে বলছি। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি 6টা ধরনের প্লে যা আমরা ছোটবেলায় খেলে আসছি এবং যা আমাদের শিশুরা এখন খেলছে, তার সবই এই 6টার কোনো না কোনো একটা টাইপে পড়ে। এবার চলুন জানি কেন এই প্লেটা আসলে গুরুত্বপূর্ণ এবং কোন বয়সে, আপনার একটা বয়সের কথা জিজ্ঞেস করছিলেন, বয়সটা আসলে কিভাবে একটা শিশুর জীবনে গুরুত্বপূর্ণ এবং ডেভেলপমেন্টের। আমরা যে বলি যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে প্রথম 8 বছর গুরুত্বপূর্ণ, বা প্রথম 3 বছর মিস হয়ে গেলে ওই ডেভেলপমেন্ট গুলো অনেক কিছু পিছিয়ে পড়ে, অথবা প্রথম 5 বছর একদম খুবই ক্রুশিয়াল টাইম। এই টাইমে যদি কোনো একটা বাচ্চার কোনো একটা কিছু মিসিং থাকে, সেটা নিয়ে যদি আমরা সিরিয়াসলি কনসার্ন না হই, সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে তাকে রেডি করা আমাদের জন্য কঠিন হয় অ্যাজ এ টিচার এবং হচ্ছে এডুকেটর হিসেবে। এবং প্যারেন্টস হিসেবে আমরা কিন্তু অনেক সময় ভাবি যে আচ্ছা ঠিক আছে, 5 বছর 6 বছর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বাট আসলে কিভাবে এই বয়স অনুযায়ী বাচ্চাদের ডেভেলপমেন্ট গুলো কিভাবে কানেক্টেড, এই জিনিসটা যদি আপনারা আজকে জানেন তাহলে হয়তোবা অনেক কিছু আপনারা একটু বুঝতে পারবেন। এবং জিন পিয়াজের যে থিওরিটা, এই থিওরিটা কিন্তু আমরা যারা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি এবং আমরা যারা বাচ্চাদের এই যে এডুকেশন ডেভেলপমেন্ট এবং ট্রেনিং নিয়ে কাজ করি, যারা এই বিষয়ে পড়াশোনা করেছি, তারা সবাই কিন্তু এই যে জেন পিয়াজের থিওরি, এটা আমাদের সবার একদম জানতেই হয় এবং এটা আমাদের সবাইকে মাথায় গেঁথে রাখতে হয়। হ্যাঁ, কেন আসলে এই থিওরিটা আমাদের জানতে হবে, চলুন আমরা এখন বোঝা শুরু করি। তার আগে একটু আমি আমার মেয়ের সাথে একটু কথা বলি। মেঘাটিতা, তোমাকে একটু এখন খাওয়া দাওয়াটা করে শেষ করে ফেলতে হবে। আমি ইন দ্য মিড সেশনটা শেষ হবে, তারপর আমরা ঘুমিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। চলেন আমরা শুরু করি। জিন পিয়াজের আমরা প্রিভিয়াস স্লাইডে যাই। সেন্সরি মোটর স্টেজ, প্রথম স্টেজটাই হচ্ছে একটা শিশুর বা একটা মানুষের ডেভেলপমেন্টের প্রথম স্টেজটাই হলো সেন্সরি মোটর স্টেজ। এই স্টেজে একটা শিশুর 0 থেকে 2 বছর বয়সে আপনি দেখবেন যে শিশুরা সবকিছুই হাতে ধরছে, সবকিছুই মুখে দিচ্ছে অথবা ফেলে দিচ্ছে, এরকম অনেক ধরনের এক্সপেরিমেন্ট আমরা করতে দেখি, তাই না? আমি আমি আপনাদেরকে এখন কয়েকটা জিনিসের নাম বলবো, কয়েকটা খাবারের নাম বলবো। আপনারা একটু আপনারা একটু ভাববেন যে কোন খাবারটা আপনাকে কি অনুভূতি দিচ্ছে। হ্যাঁ, লেবু, মিষ্টি, গরুর মাংস, কমলা, আপেল, আম, লিচু, মরিচ। আমি অনেকগুলো খাবারের নাম বলেছি, তাই না? আমি ভিন্ন ভিন্ন স্বাদের খাবারের নাম বলেছি। আপনারা একটু আমাকে টেক্সটে বা হচ্ছে চ্যাট বক্সে একটু লিখে দিন, প্রত্যেকে একটু লেখা শুরু করুন যে কোন সেন্সটা আপনার খুবই স্ট্রং সেন্স লেগেছে। মানে যেমন তেঁতুল যখন বলেছি বা মরিচ যখন বলেছি, তখন কি আপনাদের স্ট্রং সেন্স হয়েছে কিনা, বা আপনার, হ্যাঁ, লেবু টক, অনেক স্ট্রং একটা টেস্ট, লেবু, তেঁতুল, মরিচ ঝাল, লেবু, চিলি, মরিচ, লেবু মরিচ দুইটাই স্ট্রং।
আচ্ছা, আপনি লিখতে থাকুন। ইন দ্য মিন টাইম আমি এই কানেকশনটা বলি বা কেন আমি সেন্সরি মোটর স্টেজে এসে লেবু মরিচ বা টেস্টের কথা বলতেছি। একটা জিনিস দেখেন, আপনারা যখন মরিচ বলছেন, আমি জানি ম্যাক্সিমামই আপনারা মরিচের ছবিটা যখন আপনাদের কল্পনায় ভাসছে সেটা হচ্ছে একটা সবুজ মরিচের ছবি, অথবা লেবু যখন আপনি ভাবছেন একটা সবুজ লেবুর ছবি আপনার কল্পনায় আসছে। আপনারা, আপনাদের সবারই ম্যাক্সিমাম, আমার ধারণা 90%-এর উপরের সবার লেবু যখন চিন্তা করছেন তখন এটা সবুজ একটা লেবুর কথা ভাবছেন। তার একটা বড় কারণ হলো, আমরা যখন কোনো একটা নতুন জিনিস নিয়ে ইনফরমেশন কালেক্ট করি, লেটস সে লেবুটা আপনার অনেক বেশি মানুষ বলছেন, তার মানে লেবুটা আমাদের টেস্টটা অনেক বেশি তীব্র লাগে বা আমাদের প্রথমেই একটা সেন্সেশন ক্রিয়েট করছে লেবুটা। তো লেবুটা যখন আপনি চিন্তা করছেন তখন আপনি তো লেবু আজকে দেখেন নাই বা লেবুর নামটা আজকে শুনেন নাই, আপনি শুনেছেন একদম ছোটবেলা থেকে। এবং ছোটবেলায় যখন আপনি প্রথম লেবুটা দেখেছেন, লেবুটা যখনই আপনি খান তখনই আপনি দেখেন একটা সবুজ রঙের লেবু, আপনি কিন্তু পাকা লেবু খান না। অন দ্য আদার হ্যান্ড, আমি যখন আমের কথা বলেছি, আমি শিওর আপনারা পাকা আমটার ছবি দেখেছেন কল্পনায়। তার একটা কারণ হচ্ছে মেমোরিতে বা হচ্ছে আমাদের ব্রেইনে আমরা রিপিটেটিভলি যে জিনিসটা আমরা নিচ্ছি এবং যে জিনিসের সাথে আমরা আহ বারবার ইমোশনালি কানেক্টেড হচ্ছি, সেই জিনিসটাই আমাদের সেইভাবে সেভ হয়ে আছে। আমি একটু Oh, সহজ করে বলি, it's like a little baby. আমি আরেকটু সহজ করে বলছি। সেটা হলো, এই যে সেন্সরি মোটরের প্রথম 2 বছর স্টেজে আপনারা যখন দেখেন যে বাচ্চাটার হাতে যখন আপনি একটা মালা দিচ্ছেন সেটাও চাচ্ছে, কোনো একটা রিমোট বা মোবাইল দিচ্ছেন সেটাও চাচ্ছে, অথবা কোনো একটা কৌটা দিচ্ছেন সেটা চাচ্ছে। এবং স্পেশালি আমরা অনেক বেশি শুনি যে শিশুটা খেলনা নিয়ে খেলতে চায় না, সে তো সব কৌটা নিয়েই খেলতে চায় সারাদিন। তো এটা কেন? তার কারণ হচ্ছে কৌটা বা হচ্ছে একটা এই ধরনের জিনিস তাকে যে ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ দিচ্ছে, একটা খেলনাও তাকে সেটাই দিচ্ছে। তার মানে সে একটা খেলনা নিয়ে যতক্ষণ টাইম কাটাচ্ছে সেটা কৌটা নিয়েও অতক্ষণ টাইম বা এর চেয়ে বেশি সময় অনেক সময় কাটায়। এবং এই টাইম কাটানোর সময় সে তার 5টা সেন্স ব্যবহার করে প্রত্যেকটা ইনফরমেশন রিসিভ করে। তার ব্রেন একদম ফাঁকা, তার ব্রেনে কোনো ইনফরমেশন নাই কোনো কিছু সম্পর্কে। সে ওই জিনিসটার দেখতে কেমন সেই জিনিসটা নিচ্ছে, এটা টাচ করলে কেমন ফিলিং হবে সেটা নিচ্ছে। যেমন আমার হাতে একটা কোট আছে, তো এটা দেখতে কেমন আমরা দেখছি, এটা টাচ করলে কেমন লাগবে, একটা পিচ্ছিল একটা টেক্সচার দিচ্ছে আমাকে। এটা যদি আমি চাটি, আমার এটার গন্ধটা নাকে কেমন লাগছে সেটাও আমি দেখবো, যদি আমি একটা ছোট্ট বাবু হই। এবং হচ্ছে এটাকে আমি কামড় দিয়ে ভেঙে ফেলতে পারছি, তার মানে এটা কি শক্ত নাকি নরম সেই জিনিসটাও আমি নিচ্ছি। তো এইভাবে শিশুরা আসলে তার 5টা যে সেন্স আছে সেই সেন্স গুলো ব্যবহার করে প্রত্যেকটা জিনিস সম্পর্কে সে ইনফরমেশন রিসিভ করছে, তার ব্রেনে সেই ইনফরমেশন গুলো সেভ করছে। এবং সেভ করার পরে সে আসলে পরের কাজগুলো করতে পারে, অথবা পরের স্টেজ রিপিটেটিভ সেভ করার কারণেই তার সেন্সরি মোটরের এই ডেভেলপমেন্টটা হতে থাকে। হুম। এবং দেখেন এখানে নিচে একটা লাইন আছে, আন্ডারস্ট্যান্ড ওয়ার্ল্ড থ্রু সেন্সেস এন্ড অ্যাকশন। তার মানে আমি যে বললাম একটা জিনিস ফেলে দিলে যে শব্দ হয়, এটা কিন্তু একটা অ্যাকশন, এবং অ্যাকশনের রিয়াকশনটা সে সেন্স করছে, ও আচ্ছা শব্দ হচ্ছে, সেই শব্দটা সে রিসিভ করছে। একটা চামচ ফেলে দিলে কেমন শব্দ হয়, অথবা একটা কৌটা ফেলে দিলে কেমন শব্দ হয়, সেই জিনিসগুলো কিন্তু সে রিসিভ করছে। তো এইভাবেই শিশুদের সেন্সরি মোটর স্টেজটা আসলে ডেভেলপ হতে থাকে। সেন্সরি মোটর স্টেজের পরে হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, যে স্টেজটা 2 থেকে 7 বছর পর্যন্ত লেন্থ হয়। এবং 2+ বয়স থেকে 7 বছর পর্যন্ত বাচ্চাদের এই টাইমে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট একদম প্রচুর হইতে থাকে। তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে, সে সবকিছুর প্রচুর ইমেজ দেখছে। যেমন ধরেন আমি লেবু বলার সাথে সাথে যে লেবুর ছবিটা, এই জিনিসটা তার ল্যাঙ্গুয়েজের সাথে ব্রেনের ইমেজের অ্যাসোসিয়েশন গুলো এই টাইমে সবচেয়ে ফাস্টার রেটে হচ্ছে। আমার কথা কি কেটে আসছে? একজন বলেছে এটা। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শোনা যাচ্ছে। ঠিক আছে আপা, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আপনি যদি শুনতে না পান, আমার মনে হয় আপনার নেটওয়ার্কে একটু ইস্যু আছে, নেটওয়ার্কটা আসলে ইস্যু করে অনেক সময়। তো আপনার একটু নেটওয়ার্কটা আবার একটু ঠিক করে আবার জয়েন করুন। আর এছাড়া আমাদের রেকর্ডিংটা থাকবে, আপনারা সবাই জানতে পারবেন। সো প্রি অপারেশনাল স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা দেখবেন যে আমাদের প্রাইমারি স্কুলের এই এজ গ্রুপটা নিয়ে আমরা খুবই স্ট্রাগল করি। এবং আমাদের প্রাইমারি এজ গ্রুপটা নিয়ে আমরা যখন কাজ করি, দেখবেন একটা কথা সে বলছে, একটু পরে হয়তো অন্য একটা কথা বলছে।
কারণ এই বয়সে তার যেহেতু ল্যাঙ্গুয়েজ এবং মেন্টাল ইমেজের ডেভেলপমেন্ট হচ্ছে, সে এমন সব জিনিস ইমাজিন করতে পারে আপনার যেটা ধারণার বাইরে। যেমন ধরেন, সে হয়তো বলছে যে সে হয়তো 3টে বালিশ একসাথে রেখেছে, সে বলছে এটা একটা পাহাড় হয়েছে, এবং সে মেন্টাল ইমেজের মাধ্যমে সে কল্পনা করছে এটা একটা পাহাড় হয়ে গেছে, এবং এত স্ট্রংলি সে আসলে এই জিনিসগুলো কল্পনা করে এবং ভিজুয়ালাইজ করতে পারে। তো এই কারণে দেখবেন যে, এবং স্পেশালি ম্যানুপুলেশন, ল্যাঙ্গুয়েজের ম্যানুপুলেশনটা এই বয়সে বাচ্চারা অনেক বেশি করে। যেমন ধরেন, সে আপনার সাথে যখন কথা বলবে, সে হয়তো কোনো একটা জায়গা থেকে উম কিছু একটা পিক করেছে, দেখছে সে কোনো একটা জায়গা থেকে এমন একটা ল্যাঙ্গুয়েজ পিক করেছে যেটা আপনাকে ইরিটেট করবে। হ্যাঁ, সে সেই ইরিটেট করা জিনিসটা আপনাকে বলে দেখবে আপনি কেমন রিয়াকশন করছেন। অনেক সময় আমরা বাবা মারা হেসে দেই, অনেক সময় আমরা বাবা মারা রেগে যাই। তো আমাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন এবং ইমোশনাল চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারটা বাচ্চারা পিক করে। এবং সে এই ধরনের কথাগুলো, যে ল্যাঙ্গুয়েজ ম্যানিপুলেশন গুলো সে এই বয়সে করছে যেহেতু, তো এই ধরনের কথা এবং এরকম আরো কি কি কথা বলে আপনার এবং তার আশেপাশে সারাউন্ডিংস এ যারা আছেন তাদের ফেসিয়াল এক্সপ্রেশন, তাদের রিয়াকশন, তাদের বডি মুভমেন্ট, এই প্রত্যেকটা জিনিস সে দেখছে, এবং এইভাবেই সে কিন্তু উম, আপনার সাথে রিয়াক্ট করছে। এবং এই ডেভেলপমেন্টের এই স্টেজটাতে এই জন্যই তার সামনে আমরা কি করছি, এবং স্পেশালি 0 থেকে 6 বছর পর্যন্ত বলা হয় অ্যাবজর্বেন্ট মাইন্ড। তার মানে সে কোনো ধরনের ফিল্টারিং ছাড়া সবকিছু শুধু রিসিভ করছে। হ্যাঁ, সবকিছু রিসিভ করছে, সবকিছু মানে কোনো ধরনের ফিল্টার ছাড়া সে রিসিভ করবে। এখানে আপনি আপনি আমি আমরা বড়রা যেরকম ভাবি যে এটা ভালো এটা ভালো না, আমি এভাবে রিসিভ করবো, আমি এই জিনিসটা নিবো না, এই ডিসিশনটা আমরা নিতে পারি বড়রা, ছোটরা এটা নিতে পারে না, তারা সবকিছু রিসিভ করে। হ্যাঁ, আপনাদের যাদের যাদের প্রশ্ন ছিল আপনার প্রশ্নগুলো অবশ্যই খাতা কলমে লিখে রাখুন, আমি সবার শেষে আবার প্রশ্নগুলোর উত্তর দিব। ঠিক আছে? সো এরপরে আমি যে স্টেজটা এক্সপ্লেন করবো, এবং এই প্রত্যেকটা স্টেজ নিয়েও কিন্তু আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের যে কোর্স আছে 2 মাস ব্যাপী কোর্স, সেখানে কিন্তু মাহমুদ আপা আছেন, শাহিনা আপা আছেন, ওনারা আরো চমৎকার করে এক্সপ্লেন করেন। তো ওই জিনিসগুলো কিন্তু আপনারা আরো ভালো করে শিখতে পারবেন। আপনাদের এই যে আপনাদের বাসায় যে শিশু আছে অথবা আপনার যে স্টুডেন্ট আছে, তাদের স্পেসিফিক প্রশ্নগুলো সেখানেও আপনারা করতে পারবেন। এরপরে যে স্টেজটা সেটা হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজ, যে বয়সটাকে আমরা বলছি 7 থেকে 12। এবং এই বয়সে সে প্রথম লজিক্যাল রিজনিং গুলোর সাথে আসলে পরিচিত হয়, বা তার ব্রেনটা রেডি হয়, তার ব্রেনটা আশেপাশে সবকিছু লজিক্যালি চিন্তা করা শুরু করে। এটা কেন হলো, এটা কিভাবে হলো, এবং স্পেশালি আমি এটা তো মিস করে ফেলছি, সেটা হচ্ছে যে শিশুদের আসলে প্রশ্নের একটা বয়স থাকে, এবং দেখবেন সে প্রথম যখন কথা বলা শুরু করে এটা কি এটা কি এটা কি দিয়ে শুরু করে। এটা কেন এই জিনিসটা শুরু হয় তার যখন এই যে 3 থেকে 7 বছর যেটা বলছি আমি বয়সটা, এই বয়সে, এবং কিভাবে প্রশ্নটা খুঁজতে যাওয়া এবং নিজে নিজে বের করে সেটা লজিক খুঁজে বের করা, এই ব্যাপারটা হয় আসলে 7 বছর প্লাস, মানে 8 থেকে 12 বছর বয়সে এই ব্যাপারগুলো হয়। এবং 8 থেকে 12 বছরে তার যে লজিক্যাল রিজনিং বা এক্সপিরিয়েন্স বেসড লার্নিং গুলো হলো, তার উপর ভিত্তি করে হাইপোথেটিক্যাল ডিসিশন নেওয়া, এই জিনিসগুলো শুরু হয় তার 12 বছর প্লাসে যে। এবং তখন সে, আমরা 8 বছর 8 বছর যখন, তখন বলছি যে এডুকেশন বেস বা ইনফরমেশন বেসড ডিসিশন নেওয়া। এবং যখন 12 বছর প্লাস হয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলছি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বেস, এবং প্রিভিয়াসলি সে কোনো একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আসছে, সেটার উপর বেস করে সে বলে বলে দিতে পারবে বা বলার চেষ্টা করবে যে এটা ঠিক এটা ঠিক না, আমি এটা করলে এই ধরনের ঝামেলায় পড়তে পারি, অথবা এটা করলে আমি ঝামেলায় পড়বো না। তো এই হাইপোথেটিক্যাল ডিসিশন এবং এই ব্যাপারগুলো তার মাঝে ডেভেলপ হবে 12 বছর পরে। এবং আমার মনে হয় আমি অনেক কিছু কভার করেছি, আমরা নেক্সট আরো এটা নিয়ে বিস্তারিত জানবো আমাদের কোর্সের ভিতরে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখন এই যে আমি এত কিছু বললাম, যে একটা পুরো লার্নিং এর থিওরি বললাম, সেটা কেন বললাম, তার একটা বড় কারণ হচ্ছে তার বয়স অনুযায়ী তার যে ডেভেলপমেন্ট, সেটা যখন আমরা জানবো তখন কিন্তু আমরা তাদেরকে আরো ভালো করে ফ্যাসিলিটেট করতে পারবো। আমরা টিচার বা প্যারেন্টসরা কিন্তু আসলে টিচারের দায়িত্ব শুধুমাত্র এরকম না যে আমি একটা কিছু শেখাবো, তাকে সে আসছে তাকে আমি শেখাবো, এটা না। টিচার বা প্যারেন্টস এর দায়িত্ব কিন্তু আসলে অনেক কিছু ফ্যাসিলিটেট করা। ওই যে আমি বললাম যে শিশুর অ্যাবজর্বেন্ট মাইন্ড তার বয়স 6 বছর পর্যন্ত যখন থাকছে, সবকিছু রিসিভ করছে। এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফ্যাসিলিটেটর হিসেবে আপনি তার পরিবেশটা তৈরি করে দিচ্ছেন। লেটস সে একটা 3 বছর বয়সের বাচ্চা ক্রমান্বয়ে বিছানা থেকে লাফ দিচ্ছে আর পড়ছে, লাফ দিচ্ছে আর পড়ছে। আপনার কাছে মনে হচ্ছে সে এটা ব্যথা পাবে, আপনি তাকে বলবেন না যে তুমি লাফ দিও না, আপনি যেটা করবেন তার লাফ দেওয়ার জায়গাটাতে একটা বালিশ দিয়ে দিবেন যাতে সে ব্যথাটা না পায়।
এইভাবে আপনি তাকে ফ্যাসিলিটেট করবেন তার লার্নিংটাতে, কারণ এটা সে করবেই, তার এটা লার্নিং এর পার্ট, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, তার ফাইন মোটরের গ্রস মোটরের ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এই জন্যই তাকে এটা করতে হবে, রিপিটেটিভলি করতে হবে। এবং তার ব্রেন এই জিনিসটা করানোর জন্য তার ব্রেন একদম রেডি হয়ে আছে। আপনি যখন এটা করতে দিবেন না তখন তার ঝামেলা হবে। আপনাকে করতে হবে যে ফ্যাসিলিটেটর হিসেবে আপনাকে এই জায়গায় কাজ করতে হবে। এবার চলেন দেখি যে গেমে আমরা প্লে এর মাধ্যমে বা খেলার মাধ্যমে আসলে কয়টা জায়গায় আমরা ডেভেলপমেন্ট করতে পারি একটা শিশুর। আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে পারি, যেটা আমি বলতেছিলাম। আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট করতে পারি, ফিজিক্যাল ডেভেলপমেন্টে ফাইন মোটর গ্রস মোটর দুই ধরনের ডেভেলপমেন্টই আমরা করতে পারি। আমরা আর্লি ম্যাথ এবং আর্লি সায়েন্স নিয়েও কিন্তু এই বয়সেই কাজ করব। এবং আর্লি সায়েন্স কিন্তু আসলে জন্মের পর থেকে একটা শিশু শুরু হয়ে গেছে। এরকম না যে সায়েন্স মানে ক্লাস 9-এ যে আপনাকে ব্যাংক কাটতে হবে। হ্যাঁ, সায়েন্স মানে হচ্ছে একটা শিশু যখন পৃথিবীতে আসতেছে তার যে সারা শরীর, সারা শরীর কিন্তু এক একটা পরিবেশ, এক একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাচ্ছে, এবং সে কিন্তু সায়েন্সের বিভিন্ন কিছু তার বডি তাকে রেডি করছে সায়েন্সের বিভিন্ন কিছুর মধ্য দিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এবং আমাদের আমাদের এই পুরো কোর্সে যেমন হচ্ছে ম্যাথ, ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো নিয়ে আলাদা করে ক্লাস আছে। আমি আজকে সেশনের জন্য শুধুমাত্র আর্লি সায়েন্স যে কনসেপ্টটা সেটা পিক করেছি আপনাদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য বা একটু আলোচনা করার জন্য। তো সায়েন্সের ক্ষেত্রে আসলে মোট 7টা বেসিক কনসেপ্ট হচ্ছে, আমরা 7টা কনসেপ্ট নিয়ে কাজ করি অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্যারেন্টস, এডুকেটর হিসেবে। হ্যাঁ, সেই 7টা কনসেপ্ট কি, 7টা কনসেপ্ট নিয়ে বিস্তারিত আমি আবারও বলবো, বাট 7টা কনসেপ্টে খুবই দেখেন, আপনার প্রথম কনসেপ্টটাই হচ্ছে অবজার্ভিং। তার মানে সে যখন কোনো একটা কিছু দেখছে, সে যখন কোনো একটা কোনো একটা খেলনা দেখছে, সে একটা কোনো একটা বই দেখছে, কোনো একটা মানুষ দেখছে, কোনো একটা প্রাণী দেখছে, কোনো একটা গাছ দেখছে, যাই দেখছে কিনা সে কিন্তু অবজার্ভ করছে। সো সায়েন্সের যে 7টা কম্পোনেন্ট আছে সেখানে অবজার্ভিং, কম্পেয়ারিং, ক্লাসিফাইং, মেজারিং, কমিউনিকেটিং, ইনফারিং এবং হচ্ছে প্রেডিক্টিং, এই 7টা আলাদা আলাদা কম্পোনেন্ট নিয়ে চলেন আমরা জানি। তো প্রথমেই হচ্ছে অবজার্ভিং, আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, অবজার্ভিং এর ব্যাপারটাই হচ্ছে যে সেন্স এবং এবং ডিটেলস, কত বেশি ডিটেলস আমরা নিতে পারছি। যেমন ধরেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো, আপনারা মনে হয় আমাকে দেখতে পাচ্ছেন তাই না? এটা হলো একটা পাপেট, এটা আমাদের গুফি বার্ডের একটা পাপেট। এই যে এখন দেখেন এই পাপেটটা দিয়ে কথা বলছি আমি। এই যে হ্যালো, এখন পাপেটটা যে কথা বলে না এটা তো আপনারা জানেন তাই না? পাপেটের কথা যে আমি বলছি এটাও তো আপনারা বুঝতে পারছেন তাই না? কিভাবে বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনাদের প্রিভিয়াস যে নলেজ আছে সেটার উপর ভিত্তি করে, এবং আপনি অবজার্ভ করছেন যে এটা একটা খোলা পাপেট। নর্মাল যে আমাদের স্টাফ টয় গুলো থাকে, পুতুল গুলো থাকে, ওগুলো তো কথা বলে না, এটা কথা বলছে, তার মানে এটা নিশ্চয়ই একটা রাস্তা আছে যেটা দিয়ে ঢুকে আমি হাতটা ঢুকিয়েছি এবং ও কথাটা বলতে পারছে। সো এটা হচ্ছে অবজার্ভিং। আমরা যাই দেখছি আমাদের চারপাশে সেটা কিভাবে কাজ করছে, সেটা দেখতে কেমন, সেটার সেটার কোন কোন ইনফরমেশন গুলো আমার ব্রেনে সেভ করবো, এটা কিন্তু আপনাকে আলাদা করে ডিসিশন নিতে হবে না। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ব্রেন নিজের মতো করে ডিসিশন নিয়ে প্রত্যেকটা জিনিস সেভ করে ফেলতেছে। এবং আমাদের যেমন আপনারা ইসিডি তে ওই জিনিস ওই কনসেপ্টও দেখবেন যে শিশু যখন 3 বছর থাকে সেটার ব্রেন স্ক্যান এবং যখন 14 বছর থাকে সেটার ব্রেন স্ক্যান একদম টোটালি আলাদা। তার মানে নিউরাল যে কানেকশন গুলো সেগুলো কিন্তু ব্রেন ডিসিশন নেয় যে আমি এই জিনিসগুলো সেভ করে রাখবো, এটা আমার রিপিটেটিভলি ইউজ হচ্ছে, এটা আমার কাজে লাগছে। হ্যাঁ, তো এই যে অবজারভেশন পাওয়ার বা অবজার্ভিং যে স্কিলটা আছে সেটা নিয়ে আপনারা টিচার হিসেবে বা প্যারেন্টস হিসেবে কিভাবে কাজ করবেন। আমরা একটা চমৎকার খেলা খেলতে পারি যে আমি যা দেখি তুমি তা দেখো। এই খেলাটা এটা হচ্ছে একটা অবজারভেশন স্কিল বাড়ানোর জন্য খুবই চমৎকার খেলা। অথবা অবজারভেশন যখন একটা শিশু ছোট থাকছে তখন আপনি বলছেন আমি যা দেখি তুমি তা দেখো, যখন সে একটু বড় হচ্ছে তখন একটা ক্লু দিয়ে দেওয়া যে আমি যা দেখছি তাতে এই 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 আছে, বা হচ্ছে আমি যা ভাবছি তার এই 3টা বৈশিষ্ট্য আছে, তুমি কি বলতে পারো সেটাকে। তো এইভাবে আমরা কিন্তু আমি দেখি খেলা বা হচ্ছে পরিবেশের মধ্যে হাঁটা, গাছ দেখা, পাখি দেখা, পাখিদের মধ্যে পার্থক্য করা, বা হচ্ছে
একটা একটা বাস, একটা ট্রাক, দুটো যে আলাদা রকম, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস সে, হ্যাঁ একজন মিস বলছেন যে আমি যা দেখি তুমি তা দেখো, এই খেলাটা খেলি আমি বাচ্চাদের সাথে। এটা খুবই কিন্তু চমৎকার খেলা এবং বাচ্চাদের অবজারভেশন স্কিলটা খুবই ডেভেলপ করে। আরো কিছু খেলা আছে, যেমন ধরেন রঙের খেলা, অথবা হচ্ছে দুইটা রং একসাথে করতে পারবে এই ধরনের খেলা, অথবা টেক্সচার একসাথে করবে এই ধরনের খেলা। এটা ওটা আবার পরবর্তী একটা স্টেপ আছে ক্লাসিফাইং, সেখানেও আমি এক্সপ্লেন করব। বাট এই ধরনের খেলাগুলোর মাধ্যমে, যেমন এখানে আমি দিয়েছি কিছু জিনিস, যে টেক্সচার অথবা শেপ অথবা এই ধরনের জিনিসগুলো ভিত্তিতে সে অবজার্ভ করবে। এবং যখন সে একটু বড় হচ্ছে, লেটসে তার বয়স 3 বছর 4 বছর, তখন আপনি তাকে জিজ্ঞেস করেন যে এটা এটা কেমন, এটা কি শব্দ করে, এটা কি নড়াচড়া করে, নিজে নিজে নড়তে পারে, বা হচ্ছে ওর রংটা কি, বা হচ্ছে ওকে টোকা দিলে ও কত দূর যাইতে পারবে। এই ধরনের অদ্ভুত অদ্ভুত জিনিস ইনভলভ করেন, হ্যাঁ। আহ এবং ক্লাসেও কিন্তু আপনারা এই জিনিসগুলো করতে পারেন। ক্লাসের মধ্যেও কিন্তু অবজারভেশন স্কিল বাড়ানোর জন্য আপনারা আলাদা আলাদা গেম এবং গ্রুপে গেম খেলা, এই কাজগুলো করতে পারেন। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এরপরে যে ইয়াটা মানে সায়েন্স শেখানোর যে কম্পোনেন্টটা, সেটা হচ্ছে কম্পেয়ারিং, হ্যাঁ। আমি যেটা বলতেছিলাম যে প্রথমে হচ্ছে অবজার্ভ করা, তারপরে হলো এই যে সে কি কম্পেয়ার করতে পারছে কিনা। লেটস সে সে হয়তো দুইটা খেলনা একসাথে রেখেছে বা দুইটা বই একসাথে রেখেছে, যেটা কিনা একই রঙের ভিত্তিতে, অথবা সে উম, শক্ত বা নরম এটার ভিত্তিতে একসাথে রেখেছে। অথবা দেখেন, আমরাও কিন্তু এটা প্রতিনিয়ত করছি। আমাদের বাথরুমে যে জিনিস, যেমন শ্যাম্পু, সাবান, এই জিনিসগুলো আমরা বাথরুমে রাখছি। আমাদের আলমারি যে জিনিস, কাপড় চোপড়, সেগুলো আলমারিতে রাখছি। আমাদের বইগুলো আমরা বুকশেলফে বা র্যাকে রাখছি। তো আমরা কোনো একটা জিনিসের ভিত্তিতে, আমরা কি কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে আমরা কিন্তু আইডেন্টিফাই করতেছি সিমিলারিটিস এবং ডিফারেন্স গুলো কি। এটা এটা নিয়ে আসলে আলোচনা করা এবং কথা বলাটাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ সে একটা জিনিস আলাদা করলো, সেই ক্ষেত্রে আপনাকে আসলে বুঝতে হবে বা জিজ্ঞেস করতে হবে তুমি কিসের ভিত্তিতে এটাকে আলাদা করেছো। এবং এই জায়গাতে কিন্তু আহ, পরবর্তীতে আমরা কমিউনিকেশনটা নিয়েও বলবো, বাট এই জায়গাতেও সে আসলে কিসের ভিত্তিতে আলাদা করেছে। এবং হচ্ছে যখন আপনারা টাওয়ার বানাচ্ছেন, কোনটা লম্বা কোনটা একটু খাটো হয়েছে, অথবা ইনফ্যাক্ট আপনারা যখন যেমন আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম, স্কুলের হয়তো বা ক্লাসরুমে একটা কোন একটা বই লেগছে, বাংলা বই বা সমাজ বই, এই ধরনের কোন একটা বই যেখানে অনেক অনেক মানুষ আছে বা অনেক অনেক গাছ আছে, এই টাইপের। তো আমরা বলতাম যে এই পৃষ্ঠা তোমার, এই পৃষ্ঠা আমার। তো এই পৃষ্ঠায় যতগুলো মানুষ থাকবে ততগুলো আমি কাউন্ট করবো, এই পৃষ্ঠায় তোমার যতগুলো মানুষ থাকবে তুমি ততগুলো কাউন্ট করবা। ফাইনালি দেখা যেত যার যতগুলো বেশি মানুষ হয়েছে সে জিতে যাবে। তো এই এই ধরনের খেলাগুলো বাচ্চাদের কিন্তু আর্লি নিউমেরেসি বা ম্যাথের যে স্কিল, এই জিনিসগুলো ডেভেলপ করে। পাশাপাশি সে কিন্তু কম্পেয়ার করে যে সে মানুষ নিচ্ছে, সে গাছ নিচ্ছে, এবং কোনটা কিসের উপর ভিত্তি করে সে আলাদা করছে, এই জিনিসগুলো কিন্তু তাদের মাঝে ডেভেলপ করে। এবং আমি এখানে কিছু এক্সাম্পল গেম রেখেছি, যেমন হচ্ছে সর্ট করা, টেস্ট টেস্ট খেলা, কোন টেস্ট চোখ বন্ধ করে বলো, বা হচ্ছে সাইজ কম্পেয়ার করা, কোনটা বেশি লম্বা কোনটা বেশি খাটো। আমরা ঢাকায় থাকি যেহেতু, so আমরা বলতে পারি আচ্ছা কোন বিল্ডিংটা বেশি লম্বা কোন বিল্ডিংটা বেশি খাটো, এই টাইপের খেলাও আমরা খেলতে পারি। তো এটাও একটা চমৎকার কম্পোনেন্ট সায়েন্স এর প্রসেসে বা আর্লি সায়েন্সের প্রসেস ইনভলভ করার জন্য। আমরা নেক্সট স্লাইডে যাই। এবং এরপরে আমাদের আসবে ক্লাসিফাইং, হ্যাঁ। সো ক্লাসিফাইটা কি? এই যে আমি বলছিলাম যে লেটস সে আমি এখানে কিছু জিনিস রেখেছিলাম, হ্যাঁ। এই যে আমার এইখানে একটা পুঁতির মালা আছে, সেখানে কিন্তু আমরা এই যে গোলাপি রং, বেগুনি রং, একটা রঙের ভিত্তিতে এদেরকে আলাদা করতে পারবো। অবজার্ভিংটা হচ্ছে যে আমি কি অবজার্ভ করতে পারছি কিনা। ক্লাসিফাইং হচ্ছে কমন কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স এর ভিত্তিতে আমি তাকে আলাদা করছি কিনা, এটা হচ্ছে ক্লাসিফাইং। তো লেটস সে যেমন ধরেন খেলনাগুলোকে একসাথে রাখা অথবা বইগুলোকে একসাথে রাখা, এটা কিন্তু একটা কমন ক্যারেক্টারিস্টিক্স নিচ্ছি আমি কি, সেটা হচ্ছে খেলনা, খেলার যে উপকরণ সেগুলোকে আমি আলাদা করছি। তো অ্যানিমেল সর্ট করা, কালার সর্ট করা, বাটন সর্ট করা, এই যে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো হচ্ছে ক্লাসিফাইং ডেভেলপ করার জন্য আপনারা খেলতে পারেন। এবং ক্লাসিফাইং এর ক্ষেত্রেও আমরা যেটা বলছিলাম যে অবজার্ভিং এর ক্ষেত্রেও যেমন আপনাকে চিন্তা করতে হবে যে কিসের ভিত্তিতে সে অবজার্ভ করতেছে। আবার ক্লাসিফাইংটাও কিন্তু সে কোন ক্যারেক্টারিস্টিক্স, এটা আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে। যেমন ধরেন
আমরা অনেক সময় এরকম করি না যে পাতার জিনিসগুলাকে একসাথে করা, অথবা রডের জিনিস বা লোহার জিনিস, মেটালিক যে জিনিসগুলো সেগুলোকে আলাদা রাখা, নরম তুলতুলে জিনিসকে আলাদা রাখা। তো কোনো একটা কমন ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে তা সে কি আলাদা করতে পারছে কিনা সেই জিনিসটাই হচ্ছে ক্লাসিফাইং। আমরা নেক্সট স্লাইডে যাবো। এবং এরপরে আমাদের আসবে মেজারিং। মেজারিংটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে আসলে খুবই খুবই গুরুত্বের সাথে নেওয়া হয়। মেজারিংটা আমরা আমাদের আর্লি ম্যাথ বা ম্যাথের ক্ষেত্রে যেটা যেভাবে বুঝি সেটা হচ্ছে একটা শিশু মিটার সেন্টিমিটার বা হচ্ছে উম আহ, উচ্চতার ক্ষেত্রে বা হচ্ছে ইয়ার ক্ষেত্রে উম, বা হচ্ছে কেজি বা হচ্ছে লিটার, মানে তার কি সে কি মেজারিং যে ইউনিট গুলো আছে সেগুলোতে সে মেজার করতে পারছে কিনা, এটা আমরা দেখা যায় যে বুঝি যে আচ্ছা ঠিক আছে মেজারিং মানে হচ্ছে এই। কিন্তু মেজারিং এর সেন্সটা কিন্তু একদম ছোটবেলায় তৈরি হয়ে যায়। এবং আহ সে যখন 2 বছর 3 বছর বয়স, সে যখন গোসল করছে আপনি দেখবেন যে একটা শিশু বারবার মগ থেকে ছোট একটা অন্য একটা খেলনা দিবেন, সে একটা একটা জায়গা থেকে আরেক জায়গায় জাস্ট খেলনাটা পানিটা ঢালছে আর উঠাচ্ছে, ঢালছে আর উঠাচ্ছে। অথবা আপনি যদি তাকে চাল দেন অথবা এই ধরনের কোনো জিনিস যেটা সে কোনো একটা বক্স বা বাটিতে উঠাতে পারবে এবং নামাতে পারবে, এই ধরনের কোনো ম্যাটেরিয়াল দেন, আপনি দেখবেন সে বারবার ওটাতে উঠাচ্ছে আর নামাচ্ছে। আপনার কাছে মনে হবে যে এটা কি বা কেন করছে। এটা করার একটা বড় কারণ হচ্ছে তার মাঝে, তার যে ব্রেন, তার ব্রেনের মাঝে মেজারিং এর সেন্স তৈরি হচ্ছে। যেমন ধরেন আমরা অনেক সময় বলি না যে এতটুক জিনিস এত বড় বা এত বড় এত এত বেশি জিনিস এত ছোট একটা কৌটা দিচ্ছ, এত ছোট একটা বয়াম দিচ্ছ, সেটাতে আটবে না। এই আটবে নাটা আমরা কিভাবে কিসের উপর ভিত্তি করে বলতেছি? কারণ আমাদের ব্রেইনে মেজারিং এর সেন্সটা ডেভেলপ করেছে। এবং একটা শিশুরও এরকম ঠিক কতটুকু ওজন সে নিতে পারবে, কতটুকু কতটুকু ইউনিট বা কতটুকু লাফ দিলে সে কত দূরে যাবে, অথবা কতটুকু পানি নিয়ে সে উম, ওই জিনিসটা ভরাট করতে পারবে, ওই বাকেটটা ভরাট করতে পারবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মেজারিং এর পার্ট। এবং এই মেজারিং সেন্সটা ডেভেলপ করার জন্য কিন্তু শিশুদেরকে আলাদা করে ওয়াটার প্লে, গ্লোবালি ওয়াটার প্লে খুবই খুবই পপুলার একটা কনসেপ্ট। শিশুদের একদম যখন তাদের বয়স 8 বছর পর্যন্ত মোটামুটি, শূন্য থেকে, শূন্য বলতে 1 বছর থেকেই দেখা যায় যে ওদের গোসলের সময় বলা হয় যে একটু পানি দিয়ে একটু নড়াচড়া করবে, একটু খেলবে, এই টাইপের হামাগুড়ি দেওয়ার বয়স থেকে মোটামুটি। এবং এই পরবর্তীতে যখন তার মোটামুটি শুরু হয় আসলে 2 বছর 3 বছর থেকে ওয়াটার প্লেটা, 3 বছর বা প্রি স্কুলের বাচ্চাদেরকে প্রচুর ওয়াটার প্লে করতে দেওয়া হয়, কারণ ওই যে মেজারিং সেন্স তার মাঝে তৈরি হবে। এবং এখানে আমি কিছু গেম অ্যাক্টিভিটি রেখেছি, মেজারিং উইথ ব্লক, ওয়াটার প্লে, কুকিং অ্যাক্টিভিটিস। আপনারা বলুন তো আমরা কি ধরনের খেলার মাধ্যমে এই আপনারা কি কেউ আমাকে একটু বলতে পারবেন যে আমরা কি ধরনের খেলার মাধ্যমে ছোটবেলায় এই মেজারিং এর সেন্সটা তৈরি হতো? আমাদের ছোটবেলায় আমরা তেঁতুল বিচি গুনতাম, তেঁতুল বিচি খেলতাম, এইটা একটা ছিল আমাদের ছোটবেলায়। হ্যাঁ, তেঁতুল বিচি, তারপরে আহ লিচুর বিচি, লিচুর বিচি দিয়ে খেলা, ছোট ছোট খেজুরের বিচি দিয়ে খেলতাম। হ্যাঁ খেজুরি বিচি, পাথরের টুকরা দিয়ে খেলা। তো কে আমাদের কিন্তু কয়টা মেজারিং লিচু সিস্টেম বেশি এভাবে খেতে হচ্ছে। পারলো সেই সেই ইয়াটা রাখা, যে কার আগে কে কয়টা বেশি লিচু খেতে পেরেছে। এটা এভাবে হচ্ছে। এবং এই যে মার্বেল প্লে, এটাও বলতেছিলেন। হ্যাঁ, স্টোন ওয়াটার দিয়ে খেলা। পাঁচ গুটি খেলাতে মেজারিংটা হয় না, 5 গুটি খেলাতে ইয়াটা হয়, নিউমারেসিটা হয়। 5 গুটি তো 5টা, তো সে ধরতে পারতেছে কিনা, নিউমারেসি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো হবে, ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট হবে। মেজারিংটা হচ্ছে যেটা পাঁচ কিনা বড়, গুটিতে সে কতটুকু নিতে পারবে, কতটুকু পারবে না। অথবা হচ্ছে সে রিপিটেটিভ একটা খেলার মাধ্যমে তার যে মেজারের সেন্স তৈরি হচ্ছে যে লেটস সে এই কৌটাটার মধ্যে কতটুকু আটবে, এটা কিন্তু আমরা একটা বড় মানুষ হিসেবে এতটুকু উঠায় বলবো যে এতটুকু আটবে। বাট ছোট মানুষ হিসেবে আপনি দেখবেন যে এতগুলো নিয়ে বসছে যে এই জিনিসটা সে এটার ভিতরে ঢুকাবে। তো এটা হচ্ছে মেজারিং সেন্স তৈরি হওয়া। এবং এটা সায়েন্সের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। মেজারিং এবং ওয়েইং, যেটাকে বলে যে ওয়েট মেজার করা, এই দুটো জিনিস দিয়েই তো আসলে সায়েন্সের বিভিন্ন ডকুমেন্ট এবং হচ্ছে হ্যাঁ স্যান্ডেল প্লে কোনটা, বড় বড় স্যান্ডেল পায়ে দিয়ে দৌড়ানো, এটার কথা বলছেন কি আপা? হ্যাঁ, বড়ই জলপাইয়ের বিচি দিয়ে। হম। তো এই খেলাগুলোর মাধ্যমে এটা হয়। এবং সাইন্টিফিক ডকুমেন্ট গুলো স্পেশালি যখন আপনি কোনো কিছু উম, উম,
ডিসিশন নেওয়ার আগে বা হচ্ছে কোনো কিছু একটা সার্ভে করবেন বা কোনো কিছু একটা ডকুমেন্টেড করবেন, তখন কিন্তু মেজারিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। এবং এই জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে এই আর্লি এজে, এই যে প্রথম 8 বছর, তার মাঝে কিন্তু অনেক কিছু সেন্স তৈরি হয়ে যাচ্ছে। আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, মেজারিং এর পরে কমিউনিকেটিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন এটা আমি কেন এভাবে খুবই গুরুত্বপূর্ণ বলতেছি, তার একটা বড় কারণ হচ্ছে আমরা অনেক সময় সায়েন্সের এই যে কতগুলো আমি ধাপ বললাম, এই 4টা ধাপ, 4টা কম্পোনেন্ট আমি কভার করার পরেও প্রপারলি কমিউনিকেশন যখন আমি করতে না পারবো, তখন কিন্তু আমি আহ বলে বুঝাইতে পারবো না। যেমন ধরেন অনেক সময় আমাদের যেটা হয় যে আচ্ছা ঠিক আছে, আমি মেজার করেছি, সর্ট করেছি, আমি বুঝতে পারতেছি এই জিনিসটা ঠিক, কিন্তু এটা যদি আমি প্রপারলি কমিউনিকেট করতে না পারি, আমার ল্যাঙ্গুয়েজ, ওই যে বললাম 3 থেকে 7 বছর তো বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়, এখন আমার ল্যাঙ্গুয়েজ যদি ডেভেলপ না থাকে বা হচ্ছে আমি যেটা যেটা বলতে চাচ্ছি সেটা যদি আমি আরেকজনকে বুঝাইতে না পারি, তাহলে তো আমি সাইন্টিফিক যে ফাইন্ডিংটা পেলাম সেটা তো আমি কখনো আসলে আরেকজনের কাছে পৌঁছাইতেই পারবো না। সো কমিউনিকেটিং বা কমিউনিকেট করা এটা শুধুমাত্র এটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও যেমন জরুরি, ম্যাথের ক্ষেত্রেও তো ডেফিনেটলি, ম্যাথ তো সায়েন্স বা আর্লি সায়েন্সেরও একটা পার্ট বা কম্পোনেন্ট। এবং কমিউনিকেটিং আমি যা নিয়েছি সেটা থেকে, হ্যাঁ রোশন নিয়েছো, আমি যা আমি আমি যা আমি যা বুঝতে পেরেছি, আমি যা বের করেছি সেটাকে আমি ঠিকমতো কমিউনিকেট করতে পারছি কিনা। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে গ্রুপে ডিসকাশন করা, গ্রুপ করে দেওয়া। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র সে মুখে বলবে বা হচ্ছে লিখে বলবে এরকম না, সে প্রপারলি চার্ট তৈরি করে বা হচ্ছে ড্রয়িং বা লেভেলিং করে সে কিভাবে কমিউনিকেট করতেছে এই জিনিসগুলো দেখা, স্টোরি টেলিং এর মাধ্যমে সে কমিউনিকেট করতে পারছে কিনা এই জিনিসগুলো দেখা। এবং এখানে আমি আসলে কমিউনিকেশনের ক্ষেত্রে আমি 2টা ধরনের রেখেছি, একটু বড় বাচ্চা ছোট বাচ্চা চিন্তা করে রেখেছি। বাট কমিউনিকেটিংটা মূলত হচ্ছে সে যে জিনিসটা ফিল করছে, সে যে জিনিসটা তার ফাইন্ডিং এ এসেছে সেটা কি সে প্রপারলি বলতে পারছে কিনা। হ্যাঁ, এবং আম, এটা যেমন হচ্ছে আমি যখন অফলাইনে ফিজিক্যালি শুধুমাত্র লার্নিং থ্রু প্লে নিয়ে একটা ট্রেনিং করি, তখন এখানে একটা খুবই সুন্দর ইয়া থাকে, এক্সারসাইজ থাকে, সব টিচারদেরকে নিয়ে প্যারেন্টদেরকে নিয়ে আমরা একটা এক্সারসাইজ করি এখানে, যে কমিউনিকেশনটা কিভাবে করছে, তার ক্যারেক্টারিস্টিক্স, কমন ক্যারেক্টারিস্টিক্সটা সে এক্সপ্লেন করতে পারছে কিনা, সে কিসের উপর ভিত্তি করে সেটা আলাদা করেছে সেই জিনিসটা বলতে পারছে কিনা, সে যে হাইপোথিসিসটা দিয়েছিল সেটার উপর ভিত্তি করে তার তার রেজাল্টটা কি ঠিক নাকি ভুল এই জিনিসটা সে বলতে পারছে কিনা। তো এই কমিউনিকেটিং এর পার্টটা এই জন্য এত গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট স্লাইডে যাবো। এরপরে আমাদের যে আমি আমি কিছু রেসপন্সও পাচ্ছি, যে আমাদের একজন আপা বলতেছিলেন যে রসুন আনতে দেয় পাশের রুম থেকে। আমরা হ্যাঁ এভাবেও কিন্তু আসলে বাচ্চাদেরকেও যে আর্লি ম্যাথ আর্লি সায়েন্সে ইনভলভ করা যায়। এবং ইনফারিং ব্যাপারটাই হচ্ছে যে শিশুকে কোনো একটা কনক্লুশন, যে আমি বলতেছিলাম শিশুর বয়স যখন 8 হচ্ছে তখন কিন্তু তার এডুকেশনাল গেজ সেন্সটা তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে কিছু ইনফরমেশন উপর ভিত্তি করে সেটা কনক্লুশন টানতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে তার সেই যেই কাজগুলো করছে, যেমন ধর একটা সে গাছ, আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে একটা গাছ সে লাগালো, গাছের বিচি লাগালো, সে কিন্তু এই যে গাছের বিচি লাগানোর পরে গাছ, এখান থেকে যে একটা গাছ হলো, এই কন্ডিশনটা কিন্তু সে দেখে বুঝতে পারতেছে, এবং এটার উপর ভিত্তি করে সে কিন্তু গাছটা হওয়ার পর কদিন পর বলতে পারবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি একটা বিচি লাগিয়েছিলাম, সেখান থেকে এরকম গাছ হয়েছে। এই যে সে 2টা 3টা জিনিসকে একসাথে করে একটা বলতে পারছে বা একটা ডিসিশনে আসতে পারতেছে, এটাই হচ্ছে ইনফারিং। যেমন ধরেন বাচ্চাদের বয়স যখন 3-4 বছর থাকে, তখন তাদের মাঝে অনেক সময় ইয়ার সেন্সটা গ্রো করে না, যে উম যে শ্যাডো দেখবে যে অনেক বাচ্চারা শ্যাডো দেখে ভয় পায়, অথবা হচ্ছে ওই যে কিসের শব্দ বা কয়টা শব্দ দেখে কয়টা শব্দ শুনে এসে বলতে পারতেছে যে আচ্ছা ঠিক আছে এটা এই জায়গা থেকে এই শব্দটা আসতে পারে। এই যে ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু যে শ্যাডো প্লে করা বা হচ্ছে উম, গাছ লাগানো, সরাসরি যখন সে এই ধরনের এক্সপোজারে যাবে তখন কিন্তু তার মাঝে এই জিনিসগুলো ডেভেলপ করবে। আর যখন সে ডেভেলপ করবে তখনই সে
ওই যে এই এই কাজ হয়েছে, এই এই জিনিসের উপর এই এই রেজাল্টের উপর ভিত্তি করে আমি এই ডিসিশনে পৌঁছেছি, এই কথাটা বলার মতো ক্ষমতা তার মাঝে তৈরি হবে। যেমন ধরেন উম মোটামুটি 6-7 বছর বয়সেই কিন্তু 6-7 বছর বয়সেই কিন্তু অনেক বাচ্চারা দেখবেন যে প্রিভিয়াস কোনো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসছিল, সেটার উপর ভিত্তি করে সে একটা কিছু বলতে পারতেছে, যেহেতু তার কমন যে নলেজটা বা কমন যে এডুকেশনটা সেটা সেটা তার তৈরি হয়েছে। হ্যাঁ, তো আমরা চলেন পরের স্লাইডে চলে যাই। এবং এটা হচ্ছে ঠিক ইনফারিং এর পরের ধাপ, যেটা কিনা প্রেডিক্টিং। তার মানে সে যখন প্রেডিক্ট করে বলতে পারতেছে, তার মানে ওই যে 4টা-5টা সিমিলার এক্সপিরিয়েন্স ছিল এবং এরপরে সে আহ, ওই 5টা এক্সপিরিয়েন্স উপর ভিত্তি করে সিমিলার একটা সিচুয়েশনে পড়েছে, সে কি প্রেডিক্ট করতে পারতেছে কিনা এটা এই স্টেপে ডেভেলপ করবে। যেমন ধরেন যদি এরকম একটা শক্ত ধরনের ম্যাটেরিয়াল হয়, একটা পুঁতি টাইপের জিনিস, এটা কি পানিতে ডুবে যাবে কিনা, এটা কিন্তু আমরা বলতে পারছি যে আচ্ছা ঠিক আছে, এটা একটু ভারী, এটা পানিতে ডুবে যাবে। আবার প্রথম জাস্ট ফেলে দিলেই ডুবে যাবে। আবার এই ধরনের একটা কাপড়ের জিনিস আছে, এটা যদি আমি পানিতে ফেলে দেই, এটা ডুবতে বা নিচে সোক করে নিচে ডুবে যেতে কিন্তু একটু সময় লাগবে, অথবা নাও ডুবতে পারে। তো এই যে আমরা আমাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, বিভিন্ন ধরনের টেক্সচার, যেমন প্লাস্টিকের জিনিস, একটু ভারী একটু পাতলা, হ্যাঁ এই এই জিনিসটা হয় আসলে, এই জিনিসটা বাচ্চাদের মাঝে হয় যে ছায়া দেখেছে বলতে পারা বা ইয়া করা, জিজ্ঞেস করা বা কিউরিসিটি জাগা। এবং এই যে আমাদের প্রিভিয়াস যে একটা কাপড় পানিতে পড়লে কতক্ষণে লাগবে ডুবতে, একটা পানির বোতল ফেলে যদি পুরোটা হোল ভরা থাকে তাহলে ডুবে যাবে, যদি হোল খালি থাকে তাহলে ডুববে না, কারণ ভিতরে বাতাস আছে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু প্রেডিক্টিং, আমি কিন্তু প্রিভিয়াস আমার নলেজ বেজ আছে সেটার উপর ভিত্তি করে আমি প্রেডিক্ট করে বলে দিচ্ছি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে এটা রাইট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এই ছিল মোটামুটি আমাদের 7টা, আমাদের আর্লি সায়েন্স ডেভেলপমেন্টে শিশুদের যে 7টা ধাপ সেটা। এবং এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আপনারা যখন স্পেশালি আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট পুরো কোর্সে শিশুদের যে লার্নিং স্টাইল, এই জিনিসগুলো নিয়ে এক্সপ্লেন করা হবে, এবং শিশুদের বয়স অনুযায়ী সে কোন 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 ধরনের এনভায়রনমেন্ট দিলে তার লার্নিংটা আরো ভালো হবে, এই জিনিসগুলো কিন্তু আপনারা ওখানে শিখতে পারবেন। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো এই 7টা ধাপ ব্যবহার করে আপনারা নিজেরা আপনাদের সন্তান এবং আপনাদের স্টুডেন্টদেরকে আর্লি সায়েন্স নিয়ে কাজ করবেন আমি আশা করছি, এবং আর্লি ম্যাথ, আর্লি ল্যাঙ্গুয়েজ নিয়েও ঠিক একই ভাবে গেমের থ্রুতে, অ্যাক্টিভিটির থ্রুতে শেখানো যায়। তো চলেন আমরা প্রশ্ন নিব এখন। আপনার হাত উঠাইতে পারেন, আমি জাস্ট সেখান থেকে পিক করলাম। আমার আরেকটু সময় লাগবে, ওকে? হবে তো। আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? আপনারা অনেকে বলেছেন বাফারিং হচ্ছে, সাউন্ড, শব্দ শোনা যাচ্ছে না। আপনাদের যদি সাউন্ডের কারণে কোনো একটা অংশ, স্পেসিফিক অংশ আপনারা শুনতে না পান, আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারেন এখন। আহ আপু, আসসালামু আলাইকুম। আমি ফাইজা হয়ে যাবে। বলছি। হ্যাঁ আপু বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে আশেপাশে অনেক প্রি স্কুল দেখতে পাই বাচ্চাদের আর্লি লার্নিং এর জন্য, কি বাচ্চাদের ওরকম প্রি স্কুল গুলোতে অ্যাডমিট করা উচিত কিনা, আর কোন বয়স থেকে দিলে বাচ্চার জন্য সবচেয়ে ভালো হয়? আচ্ছা, প্রি স্কুলের আসলে প্রথম ইয়াটাই হচ্ছে শিশুর ওই টাইমটাতে, মানে এই বয়সটাতে শিশু সোশ্যালি অকওয়ার্ডনেসটা থেকে কাটানো, মানে সোশ্যাল ইমোশনাল যে ডেভেলপমেন্ট ওইটা হবে, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা হবে। প্রি স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে এটা হওয়া উচিত। এখন প্রি স্কুলে যদি এরকম হয় যে ঠিক আছে প্লে থেকে ক্লাস শুরু হয়েছে, কিন্তু টিচাররা আসলে ক্লাস হয়তোবা 1 সপ্তাহ যাওয়ার পর থেকেই প্লে পার্টটা কমে দিয়ে এডুকেশনে ঢুকে গেছে, তাহলে এই ধরনের প্রি স্কুলে আসলে একটু পরে যাওয়া ভালো, মানে প্রি স্কুলিংটা সেক্ষেত্রে না করে হয়তোবা নার্সারি বা কেজি থেকে শুরু করতে পারে। কারণ প্লের যে ব্যাপারটা, সেই প্লে ক্লাসে শিশুরা খেলবে, খেলতে খেলতে তার সোশ্যাল সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্ট হবে, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে, তার মানে যথেষ্ট লাফ ঝাঁপ নড়াচড়া করবে,
তার বডির মুভমেন্ট এবং বডির সেন্স তৈরি হবে, তার ফাইন মোটর গ্রস মোটর ডেভেলপমেন্ট হবে, তারপর পর্যাপ্ত ক্রাফটিং আছে কিনা, ড্রয়িং আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে ওই স্কুলের টিচাররা ট্রেন্ড কিনা, স্কুলের টিচাররা কোন জায়গা থেকে কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে এবং তারা কোনো ট্রেনিং পেয়েছে কিনা। এই দুটো জিনিস যদি আপনি দেখেন যে ঠিক আছে, এবং সিলেবাস বা কারিকুলামটা একটু দেখবেন যে তার খেলাধুলার পার্ট কতটুকু আর একাডেমিক পার্ট কতটুকু, এই জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আবার প্রি স্কুলটা ভালো। কিন্তু আমাদের দেশে আসলে এই জায়গাগুলোতে একটু গ্যাপ থাকে, বড় সড়োই গ্যাপ থাকে, যার কারণে দেখা যায় যে আমরা আসলে প্রি স্কুল দিতে ভয় পাই, বা শিশুরাও কয়েকদিন পরে আর যেতে চায় না, হোমওয়ার্ক দিয়ে দেয়, অনেক কোন কঠিন কঠিন এজ ক্লাস দিয়ে দেয়। থেকে কোন এজ থেকে দিলে আসলে বাচ্চার প্রেসার পড়বে না? এটা আসলে ভ্যারি করে। যেমন ঢাকাতে মোটামুটি 3 বছর থেকে সবাই প্রি স্কুল শুরু করে দেয়, কারণ প্রি স্কুলিং বা প্রি স্কুলিং এর এখন ঢাকার যে কনসেপ্ট সেটা হচ্ছে প্লে, নার্সারি, কেজি 1, কেজি 2, 4টা বছর। তো 4টা বছর ক্লাস 1 এর আগেই তাকে দিতে হচ্ছে। তো ওই জন্য দেখা যায় 3 বছর প্লাস থেকে শুরু করে দেয়, বাট ভালো হয় যদি আমরা 4 বছর প্লাসে নিতে পারি। আমার বাসায় শিশুকে আমি এই জিনিসগুলো নিয়ে একটু শেখাইতে পারলাম, শেখালাম, নিজে শিখলাম, নিজে কাজ করলাম জিনিসগুলো নিয়ে। তো নার্সারি বা কেজি থেকে যদি দিতে পারি, আমাদের যদি ওই স্কোপটা থাকে বাসায়, তাহলে এটা ভালো হয়। ম্যাম, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম। হুম, বলুন। আচ্ছা, আমার বাচ্চার বয়স হচ্ছে 4 বছর 6 মাস 7 মাস। ওকে স্কুলে দিয়েছি। এখন ওকে আমি আরো আগেই দিতে চেয়েছিলাম, প্রি স্কুলেও নিয়ে গিয়েছি, ও কোনোভাবেই স্কুলে মানে বসতো না। 4 মাস 5 মাস ধরেও চেষ্টা করা হয়েছে, কিন্তু ওর টানা কান্না করতো এবং ও আমাকে প্রচুর মারতো ছোটবেলায়। যখন 2 2.5 বছর হলো তখন আমরা এটা খুবই কনসার্ন হয়ে গেলাম যে কেন এরকম মারতেছে। তো হচ্ছে পরে যখন ওকে ডাক্তার দেখানো হলো, যে ওর ডাক্তার বললেন যে ওর হচ্ছে সেন্সরির কিছু প্রবলেম আছে, আর হচ্ছে পিডিডি আছে। মানে ও অনেক কিছু বলে, যেমন ধরেন বীর পুরুষ কবিতা সে আরো 1 বছর আগে পারে, সুকুমার রায়ের অনেকগুলো কবিতা পারে, কিন্তু ও এটা বলে না যে মা আমি হাংরি, আমার ক্ষুধা লাগছে, বা আমি হুম ব্যথা পাইছি। ও ব্যথা পেলে কখনোই কাঁদে না, এবং অন্য কেউ ব্যথা পেলে ও হাসে। তো ও মনে হুম করে এটা একটা ফান, এটা একটা খেলা। তো হচ্ছে যে আহ, পরে আমি ওকে ডাক্তার ওকে ওষুধ রিকমেন্ড করছে এবং অকুপেশনাল থেরাপি দিয়েছে, কিন্তু আমি ওষুধগুলোর ব্যাকগ্রাউন্ড, তারপর এর সাইড এফেক্ট করে আমি ওষুধগুলো না দিয়ে আমি অকুপেশনাল থেরাপি স্টার্ট করলাম। তো হচ্ছে এটা আমি বাসায়ও করতাম, শুধু মানে থেরাপিস্টের কাছেই করতাম না, আমি ওকে বাসায় 3 or 4 টাইমস নিয়ে বসতাম। কারণ হচ্ছে যে ও জামা কাপড় মাঝখানে এসে ও জামা কাপড় পরা একদমই ডিসলাইক করা শুরু করলো। তো হচ্ছে ওকে অনেক ব্রাশিং করতে হতো। তো হুম এখন ও মাসাল্লাহ ভালো, গত 1 1.5 বছর ধরে ও অনেক ভালো। এখন স্কুলেও যাচ্ছে, মানে নার্সারি প্রিতে ছিল, প্রি নার্সারিতে ছিল, এখন জুনে ও নার্সারিতে উঠেছে। এখন হুম যেটা হয়েছে যে ও প্রচুর গল্প বলে, মানে ও এত বই, ওকে আমরা সবাই গল্প পড়ে শোনাতাম ছোটবেলা থেকেই। এখন ধরেন হুম গল্পগুলো না মিথ্যা হয়ে যাচ্ছে। মানে গল্প যেমন, আমি একটা ফ্লোরে থাকি, আমার মা আরেকটা ফ্লোরে থাকে, ও এসে আমাকে বললো আমি আজকে নানুকে অনেক মেরেছি, নানু কান্না করছে। তো পরে আমি যখন আম্মুর সাথে কথা বলি, আম্মু বলে না তো, এরকম কোনো কিছু না। আবার কখনো যে ও আমাকে বলবে আমাকে অনেক মেরেছে, অনেক ব্যথা পেয়েছি, কিন্তু আসলে ওইটা ঘটেই নাই। কিন্তু এমনিতে সে অনেক গল্প বলে, নানা রকমের ফুল পাখি গাছপালা থেকে শুরু করে সবকিছু নিয়েই অনেক গল্প বলে। কিন্তু আমি ওকে যে মিথ্যা কথা, ব্যাপারটা যে মিথ্যে হয়ে যাচ্ছে, এটা আমি ওকে কিভাবে বুঝাবো? আরেকটা যেটা হচ্ছে কি ম্যাম, আমি ওকে সকালবেলা যত ভাবি ওকে আমি চুল বেঁধে দিই না, ও প্রচন্ড রাগ হয়, কান্না করে, চুলগুলো খুলে ফেলে এবং বলে তুমি পচা করে বেঁধে দিছো, তুমি পচা করে বেঁধে দিছো, কন্টিনিউয়াসলি এটা বলতে থাকে। এখন ওর চুলগুলো কোকড়া, সামনের চুলগুলো 2 ঝুঁটিতে ঢুকে না, ওর স্কুলের নিয়ম হচ্ছে কালো বেল্ট রাবার ব্যান্ড দিয়ে 2 ঝুঁটি করে যেতে হবে। তো ওকে মানে দেখা যায় যে ও চুল খুলে পুরো, মানে কোকড়া কোকড়া চুল একদম এলোমেলো হয়ে আছে, আগোছালো হয়ে আছে, ওই অবস্থাতে ও স্কুলে যাবে। স্কুলের কোনো আয়া বা টিচার ম্যাডাম ওকে চুল বেঁধে দিলে ইটস ওকে, কিন্তু আমি তাকে যতই সুন্দর করে চুল আঁচড়াই না কেন, যত ভাবেই আমি তাকে পরিপাটি করার চেষ্টা করি না কেন, ও শুধু কমপ্লেন করে যে এটা হয়নি, এটা এরকম কেন, এটা এই পাশে আসছে কেন, ওটা ওরকম কেন। কন্টিনিউয়াসলি ও কমপ্লেন করতে থাকে। এটা একটা। আরেকটা যেটা হলো, আহ, ওকে বাউন্ডারিটা বোঝানো যায় না, যে এইটা মানে একটা, সবকিছুরই তো একটা বাউন্ডারি আছে, যে তুমি এটার বাইরে ক্রস করতে পারবা না, বা এই কাজটা ভালো না। ও তখন বলবে তুমি পচা, তুমি পচা। যেমন গতকালকে হয়েছে যে ও ওর একটা কেয়ার গিভার আছে,
ওর সাথে ও সাইকেল চালাতে গেছে, কিন্তু এত জোরে অনেক দূরে চলে গেছে যে, এবং অন্য একটা বাঁকে চলে গেছে যেটা আইসাইটের বাইরে, এবং ও পৌঁছাইতে পারে নাই। এবং তারপর সে যখন সাইকেল নিয়ে ব্যাক করে ফিরে আসছে সে ভয়ে কাঁপছিল এবং আমার সাথে এসে কান্না করছে। কিন্তু যখনই আমি জিজ্ঞেস করতেছি কি হয়েছে, আচ্ছা আমাকে বলো, তখনই ও অনেক রাজ্যের গল্প বলতেছে যে একটা গরু আসছিল, গরু এসে আমাকে একটা গুতা দিছে, তারপর আমি পড়ে গেছি, আবার আবার বলতেছে আমাকে হাত ধরে টান দিছে, আবার বলতেছে সাইকেল থেকে আমি পড়ে গেছি। এখন কোনটা যে আসলে অথেন্টিক অ্যান্সার এটাই আমি বুঝে উঠতে পারি না, এবং এটা অহরহ হয়। যেমন স্কুলেও আমাকে কয়েকদিন বলছে আমাকে বিড়াল খামচি দিছে, আমাকে বিড়াল খামচি দিছে, একটা বড় বিড়াল আছে, সাদা রঙের বিড়াল আছে, কিন্তু আমাকে অনেক জোরে খামচি দিছে। তো এখন আমি পরে স্কুলে কথা বললাম যে আসলে যদি খামচি টামচি খাই তাহলে তো আমাকে ভ্যাকসিনের ব্যাপার আছে, কিন্তু আমি কোথাও চিহ্ন দেখতেছি না। তারপর আমি স্কুলে জিজ্ঞেস করলাম যে আপনাদের স্কুলে কি বিড়াল আছে? সে আমাকে বললো যে না আপা, আমাদের স্কুলে তো কোনো বিড়াল নাই। মানে আমি পুরো বিশ্বাস করে ফেলছিলাম যে হ্যাঁ বিড়াল আছে, বিড়ালের সাথেও ইন্টারঅ্যাক্ট করে ও। ওর আবার প্রচন্ড অ্যালার্জি আছে, ব্লাডে অ্যালার্জি আছে, এবং ডাক্তার বলছে যে যেই বাসায় পেট থাকবে, নো, পেট তো অ্যালাউই না, যেই বাসায় পেটস থাকবে ও সেই বাসায় যেতেও পারবে না। ওর মাঝে মাঝে অ্যালার্জি হয়ে এমন হয় যে চুলকাতে চুলকাতে ব্লিডিং হয়ে যাচ্ছে, কিন্তু ওর এটা ফিলিংস নাই যে ওখানে ওষুধ দিতে হবে, বা আর চুলকায়ও না, রক্ত গড়ায় পড়ছে, এই অনুভূতিটাই ওর আসতেছে না। আপনি অনেকগুলো অনেকগুলো প্রবলেম নিয়ে বলতেছেন, তো আমি 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 ভুলেও যাচ্ছি অনেক অনেক কিছু। আমি জাস্ট আপনাকে একটা জিনিস বলি আপা, আপনি অলরেডি অনেক কিছু হুম হুম করছেন ওর হুম সাথে। আমি আজকে আপনার এই জিনিসটার আপনি হয়তো একটু উত্তর পেয়েছেন যে ল্যাঙ্গুয়েজ ম্যানিপুলেশনটা এই বয়সে বাচ্চারা প্রচুর করে, 3 থেকে 7 বছরে। হুম হুম হুম। তো ল্যাঙ্গুয়েজ দেখে আচ্ছা। কোন ল্যাঙ্গুয়েজে আপনি কি রিয়াক্ট করছেন সেটা সে নোটিস করতেছে। আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এই বয়সে এবং স্পেশালি শিশুর আর্লি এইজে আমাদের কিছু জিনিসকে স্ট্যান্ডার্ড রেখে অনেক কিছুকে ছাড় দিতে হবে। কিরকম আমি বলি, হুম যেমন ধরেন আপনি আজকে সকালবেলা, এটা সবার জন্যই প্রযোজ্য, লেটস সে আপনাদের প্রত্যেকেরই আসলে এনার্জির একটা বাকেট আছে। আপনি চিন্তা করেন যে এক এক বোতল, লেটস সে 1 বোতল এনার্জি আপনার শরীরে আছে। এখন আপনি আপনার সকাল থেকে রাত পর্যন্ত ওই 1 বোতল এনার্জি থেকে কতটুকু ওর এই জাস্ট উল্টাপাল্টা কথা বলছে এর পিছনে খরচ করবেন, কতটুকু ওর খাওয়া ঘুম এগুলোর পিছনে হুম খরচ করবেন, কতটুকু ওর সাথে খেলার পিছনে খরচ করবেন, কতটুকু আপনি আপনার নিজের পার্সোনাল কাজে ইউজ করবেন, এটা কিন্তু আপনাকে ডিসিশন হুম নিতে হুম হবে। তো ওই জায়গা থেকে হুম আপনাদেরকে আসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা শিশু সারাদিনে অনেক কিছু হইতে থাকে, কোনটা আমি স্ট্রিক্টলি বলবো, কোনটা আমি ইগনোর করবো, ওই ডিসিশনটা আপনাকে নিতে হবে। যেই জিনিসটাতে তার ক্ষতি নাই, আমার ক্ষতি নাই, আশেপাশে কারো ক্ষতি নাই, সেই জিনিসগুলো মাঝে মাঝে ইগনোর করবেন। আর হুম ওই যে যেটা বললাম, যেটা আপনি বলতেছিলেন যে মিথ্যা কথা বলে, বানিয়ে বানিয়ে বলে, ওটা তো ওই কারণে ওই যে আপনাকে আপনার এক্সপ্রেশন দেখছে, আশেপাশে যারা তাদেরও দেখছে। এবং স্পেশালি দেখা যায় যে আমরা যখন আহ জোরে জোরে বলা শুরু করি, না এরকম কথা বলবা না, এটা তো মিথ্যা হয়েছে, তখন হচ্ছে মনে মনে আসলে এনজয় করে ব্যাপারটা, বা না, হচ্ছে যে এটাই পরে আমি গেলে। বলতে চাচ্ছি যে আমি এখনো ওকে রিকগনাইজ করাই নাই যে জিনিসটা মিথ্যা। মাঝে মাঝে হয়ে গেলে আমি বলি তুমি বোধহয় ভুলে গেছো, একটু মনে করে হুম হুম দেখো তো এটাই কিনা, বা হুম কথাটা রং, হ্যাঁ কথাটা কথাটা বোধহয় ঠিক না, এরকম করে বলতেছি। কিন্তু আসলে লিটারেলি দেখা যায় যে আমি তো দুইটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু অনেক সময় হয় যে টোটালি কথাটা একটা মিথ্যা কথা হয়ে যাবে, তখন একটা মিস কমিউনিকেশন হয়ে যায় বড়দের মধ্যে। হ্যাঁ আপা, কিন্তু আমি এটা এখন ওকে বুঝাবো কেমন করে যে আসলে যেটা ঘটেছে সেটাই বলা উচিত। উম, এটা টাইম লাগবে, মানে এটাতেও টাইম লাগবে। এই কাজটাতে তাকে অভ্যস্ত করতে, তাকে বারবার দেখাইতে হবে, প্র্যাকটিস করতে হবে তার সামনে। এবং প্র্যাকটিস করতে হবে বলতে যে তাকে আবার রিকগনাইজ করাইতে হবে। যেমন ধরেন আপনি একটা, আপনার সামনে একটা ঘটনা ঘটছে, আপনি কাউকে একটা এক্সপ্লেন করতেছেন, তখন তাকে আবার বলতে হবে দেখো ওই ঘটনা এরকম ঘটেছিল তাই আমি এভাবে এক্সপ্লেন করলাম, দেখেছো, তুমি আচ্ছা ঠিক আচ্ছা, এভাবে এটা করবে। একটা ভালো, বেশি হ্যাঁ হবে এটা একটা ভালো ইয়ে আর কি, এক্সাম্পল হবে। বুঝতে হ্যাঁ। পেরেছি। আর আমার আমার আরো কিছু প্রশ্ন ছিল মনে হয়, আমি একটু হুম, আচ্ছা যাই ঠিক প্রশ্ন। আছে আপু, থ্যাংক ইউ। জি জি শিওর আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, আর এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমাদের এসিডির যে মাহমুদ আপা আছেন, শাহিনা আপা আছেন, ওরা কিন্তু আরো ডিটেইলে আপনাদের প্রশ্নের উত্তর দিবে। একজন আপা বলছেন জি স্টাডি নাও, স্পেন্ড টাইম ইন ডিভাইস মোর। ডিভাইসে টাইম স্পেন্ড করা এটা একটা সবার একটা কমন ইস্যু হয়ে গেছে। তো ওই জায়গা থেকে প্রথমেই আপনাদের, যেহেতু আবার বয়স 10 হয়ে গেছে, তো আপনাদের প্রথম কাজ হবে ওদের সাথে রিলেশনশিপ বিল্ডিংটাতে একটু ফোকাস দেওয়া। অনেক সময় দেখবেন যে বাচ্চারা এখন কথাও বলতে চায় না, রিলেশনশিপ বিল্ড করবেন কিভাবে, কারণ সে তো ডিভাইসে ঢুকে গেছে। তো তার সাথে রিলেশনশিপ বিল্ডিং এর জন্য তাকে বাইরে নিয়ে যাওয়া, তার সাথে কথা বলা, তার কথার মধ্যে ঢুকে যাওয়া, সে ডিভাইসে যে গেমটা খেলতেছে অথবা যে ক্যারেক্টারটা দেখতেছে সেটা নিয়ে কথা বলা, দরকার হলে আপনি নিজেও ডিভাইসের
ওই জিনিসগুলো সম্পর্কে একটু জানেন, সে কোন জিনিসটাতে মজা পাচ্ছে সেই জিনিসগুলো কথা বলেন। সবচেয়ে মানে যখন বাচ্চাদের বয়স 8 থেকে 10-এর পরেই বাচ্চারা একটু অন্যরকম আচরণ করা শুরু করে, এবং হচ্ছে তাদেরকে তাদের সাথে এই সময়টাতে রিলেশনশিপটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে হবে আমাদের। আমরা যদি সম্পর্কটা অতটা স্ট্রং না করতে পারি যে আহ সে কেয়ার করবে অ্যাকচুয়ালি, আমি মা হিসেবে যদি মন খারাপ করি বা আমি কষ্ট পাই, ব্যাপারটা কেয়ার করবে এবং নোটিস করবে, স্পেশালি বাচ্চারা অনেক সময় নোটিস করে না, সে তার মতোই ব্যস্ত থাকে। তো ওই রিলেশনশিপটা নিয়ে কাজ করতে হবে। এখানে অনেক কিছু থাকতে পারে, আমরা ওই জিনিসগুলো নিয়েও আমরা মাহমুদ আপা এবং শাহিন আপার সাথে কথা বলতে পারবো। আমাদের বেসিক ইসিডি কোর্সে যখন আপনারা ভর্তি হবেন তখন আমরা আসলে বেশি সময় দেবো, তো তখন এটা নিয়ে একটু কথা বলতে পারবো। তানজিনা আপু, আপনার আমার প্রশ্ন ছিল, তানজিনা আপু আপনি একটা প্রশ্ন করেন, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু, আমি আছি। আসসালামু আলাইকুম আপু। আমি ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সাথে অনেক বছর ধরে কাজ করছি। আমি কিডস টাইমে ছিলাম, কিডস টাইমের স্টুডেন্টদের মানে অনলাইনে টিচিং করাতাম। তো আমি হুম হুম। ছেড়েছি, 1 বছর হয়ে গেছে। ছেড়েছি কারণ আমি তখন প্রেগনেন্ট ছিলাম। তো সেই কারণে জবটা ছেড়ে দিতে হয়েছে। আর এখন আমি পাশাপাশি একটা স্কুল জবে আছি। তো আমার মেইন মানে আমার প্রশ্ন হলো যে আমার বাচ্চার বয়স এখন 1 বছর, মানে 1 বছর শেষ। তো আমাকে স্কুল টাইমে, এজ এ আমি ওয়ার্কিং মা, তো স্কুল টাইমে দেখা যায় কি আমার 8টা থেকে 4টা পর্যন্ত আমার জব করতে হচ্ছে। তো আমার বাচ্চার সাথে ইন্টারেকশনটা খুবই কম, মানে আমি যতটুকু পারতেছি কম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার একটা ভয় হয় যে আমার বাচ্চাকে অন্য বাচ্চাদের থেকে কি দেরিতে কিছু মানে সোশ্যাল যে জিনিসগুলা ওগুলাও খুব কম হচ্ছে। মানে ওকে নিয়ে যে বাহিরে বের হব সেটাও হচ্ছে না, কারণ আমার হাজবেন্ডও দেখা যায় কি সে হোম অফিস করে, কিন্তু ওর তো কাজ থাকে। সে এতটা সময় বাচ্চাকে দিতে পারছে না, বা আমি জব করছি, আমি আমার বাচ্চাটাকে এতটা সময় দিতে পারছি না যতটুকু পারছি। তো দেওয়ার চেষ্টা করছি, দেখা যায় কি আমি খুব টায়ার্ড থাকি। তো আমার কথা হচ্ছে আমি আমার বাচ্চাটাকে আমি কিভাবে মানে ওকে আমি টাইম দিয়ে আমি মানে বিভিন্ন যে ইয়াগুলা যে সোশ্যাল করা বা খুব তাড়াতাড়ি কথা বলা, এগুলো কিভাবে করব, মানে এজ এ ওয়ার্কিং মা হিসাবে আমি এই জিনিসগুলো কিভাবে করবো বাচ্চার সাথে। আপু আমি একটা জিনিস একটু স্কিপ করছি, সেটা হচ্ছে তখন নেটওয়ার্ক একটা ইস্যু ছিল। আপনার শিশুর বয়সটা কি 1 বছর বললেন? হ্যাঁ হ্যাঁ, ওর এখন 13 মাস, 13-14 মাস। 13 মাস। আচ্ছা। 13 মাস মানে খুবই চমৎকার টাইম। মোটামুটি 2 বছরে যে কথা বলা শুরু করে এখন বাচ্চারা। এখন আপু আপনি হ্যাঁ, ওকে মাঝখানে আমি আরেকটু বলি, মাঝখানে দেখা যাচ্ছিল কি সে দাদা নানা বাবা মামা, মানে আমি আসলেই মাম্মা 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 করে ছুটে আসতো। তারপরে কিছু চাইলে মানে মাম্মা, মানে আমার কাছ থেকে আসার সময় সে মানে যদি আমাকে সে দেখে বা মাম্মা মাম্মা মাম্মাম করে আসে পড়া। আর বাবাকে দেখে বাবা 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 করে ইয়া করা, মানে ওর আকুতি গুলা যে আমাকে কোলে নাও বা আমাকে ইয়া করো, এগুলো বুঝাতে যায়। কিন্তু কমিউনিকেশনটা করতেছে, ইদানিং নন হ্যাঁ, ভার্বাল কমিউনিকেশন। হ্যাঁ, কিন্তু এখন ইদানিং কালে দেখা যায় কি মানে সে অ্যাক্টিভিটি গুলা করে, মানে জিনিস ছুঁড়ে মারা ইয়াটিয়া, ও যেগুলা ওর মাইলস্টোন গুলা সেগুলা করছে। কিন্তু কথা বলা যেটা আগে, যেটা দাদা নানা মানে ইয়াটা করা ডাক দেওয়াটা, সেটা একটু কমে গেছে, দাদা নানা মানে এগুলা একটু কমে গেছে। কিন্তু ওকে অন্যান্য ডিভাইসের অ্যাক্টিভিটি গুলো। ডিপেন্ডেন্সি আছে, ডিভাইসের। হ্যাঁ, ডিভাইস বলতে আপু টিভি চলতে থাকে সারাক্ষণ। টিভিটা বন্ধ করে দেন। টিভি চলতে থাকে আর সারাক্ষণ মানে ও খেলা পাশে খেলা থেকে টিভিটা এতটা মনোযোগ দেয় না, মাঝে মধ্যে টিভির প্রতি এতটা ইয়া থাকে না। আহ বললাম না মনোযোগ আপু নেই। আমি এই আমি বিরক্ত জিনিসটাই হয়ে আমার কাছে। যাচ্ছি। হ্যাঁ আপু, আপু এই জিনিসটাই আমি বলি আর করতে পারছি না যে আমি জব করে ওকে কিভাবে মানে টাইমটা দিব ওর। জানি এই জিনিসগুলো একটু ডিলে হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ এই আপু একটা জিনিসগুলো জিনিস আমি কিভাবে একটু ডিল বলি, করবো। এটা আমি একটু আগে বলতেছিলাম। আপনাদের এনার্জি বাকেট যদি আপনি চিন্তা করেন, 1 বোতল এনার্জি আছে আপনার জীবনে, সেই এনার্জির হুম। কতটুকু আপনি চাকরিতে খরচ করবেন, কতটুকু আপনি রান্না বান্নায় খরচ করবেন, কতটুকু আপনি বাচ্চার পিছনে খরচ করবেন, ডিসিশনটা পুরোপুরি আপনার নিতে হবে। মানে আমি আপনি যেহেতু কিডস টাইমে ছিলেন, তার মানে আপনি জানেন যে আমিও অনেক আসলে ব্যস্ত থাকি। আমিও ওয়ার্কিং। সো ওই জায়গাটা থেকে আমি যেটা করেছি, আমি আমার রান্নার কাজ বা হচ্ছে আমার কোনো একটা কাজ, ফ্যামিলিকে অবশ্যই ইনভলভ করতে হবে এই জিনিসগুলোতে। ফ্যামিলি হুম। মানুষকে বলতে হবে যে আমার যদি 5টা কাজ করার কথা থাকে, আমি হয়তোবা আহ,
অন্য কাজগুলো করছি, বাট রান্নার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এক্সপেকটেশন থাকে যে আচ্ছা ঠিক আছে, 4 আইটেম 5 আইটেম এরকম কিছু একটা হবে। তো ওটা বলা যে আমি তো এটা করতে পারবো না, বা আমার ওই জায়গাতে আপনার টাইমটা একটু কমাই নিয়ে আসা। যে জায়গায় আপনি আপনার শিশুর পেছনে সময় দিতে পারবেন সেভাবে আপনার সময়টাকে অ্যালোকেট করা। সকালে যখন ভোরে উঠে যাচ্ছেন তখন দেখেন ওকে একটা টাইম দিতে পারেন কিনা। অফিস থেকে এসে একটা একদম আলাদা করে কোয়ালিটি টাইমের জন্য আলাদা রাখুন। সেই কোয়ালিটি টাইমে তার সাথে ক্রাফটিং করবেন, তার সাথে ড্রয়িং করবেন, তার সাথে গল্প শোনাবেন। আমরা না অনেক সময় মনে করি যে আমরা সারাদিনই তো আমার বাচ্চার জন্য দিয়ে রাখছি। আমরা যখন ইনফ্যাক্ট বাসায়ও থাকি মনে হয় যে সারাদিনই তো আমার বাচ্চার পিছনে দিয়ে রাখছি, কিন্তু সারাদিন হুম কখনো আমরা কাউকে দেই না। আমাদের ঠিক রাখতে হবে, ঠিক আছে দিনের এই একটা ঘন্টা আমি আর কাউরে দিব না, কিচ্ছু করবো না, আমি ওর সাথেই থাকবো। তো প্রথম কাজ হচ্ছে প্রায়োরিটি সেট করা। সেকেন্ড কাজ হচ্ছে ফ্যামিলি পুরোটাকে ইনভলভ করা। এবং এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে শিশুর স্ক্রিনের টাইমটা কিন্তু আসলে মা শিশুকে কিন্তু একদমই স্ক্রিনের বাইরে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওর ঘুমের সময় হয়ে যাচ্ছে, আমরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যাব। ওরও ঘুমের সময় হয়ে যাচ্ছে, ওই জন্য এসে পড়ছে। আচ্ছা, তো শিশুর স্ক্রিনের টাইমটাতে একটু থাকতে হবে আপনাদেরকে। স্ক্রিনটা একদমই নিষেধ, কিন্তু গ্লোবালি যত স্ক্রিন নিয়ে যত রিপোর্ট আছে, যত ডাটা আছে, সব জায়গায় বলতেছে শিশুর 5 বছরের আগে কোনো স্ক্রিন না। স্কুল এবং পারিবারিক যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলবে সেটা ছাড়া একদমই স্ক্রিন না। আমি একটু মেঘাদিতার সাথে একটু কথা বলে আমি আবার ব্যাক করতেছি, কিন্তু মিনটাইম আপনার একটু প্রশ্ন বলে দেবো। আমরা কিন্তু মিনটাইম অন্য জিনিসগুলো দেখে ফেলতে পারি কিনা তাসিন, তারপর আমরা আবার প্রশ্ন নিলাম। উম, হ্যাঁ আপু, আমরা আমি একটু জাস্ট ওই যে আমাদের যে 2 মাসের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের কোর্সটা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সার্টিফিকেট কোর্সটা যেটা, ওইটা নিয়ে একটু আলোচনা করি একটা ব্রিফলি, দেন হচ্ছে গিয়ে আমরা কিছু কোয়েশ্চেন নিব। মেঘাদিতা মা কি সো হয়েছে? ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। আমাদের আপু যেটা বলছিলেন, তাহমিন আপু, যে আমাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে একটা সার্টিফিকেট কোর্স আছে যেটাতে মাহমুদা আক্তার মিস, তারপর হচ্ছে শাহিন আক্তার মিস, আমাদের মতো হাইলি এক্সপার্ট কিছু মানুষজন আছেন যারা এই ট্রেনিং এর সেশন গুলো নেয় আর কি। তো এইটাতে প্লে বেসড লার্নিং, তারপর বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট, তাদের যে লার্নিং স্টাইল গুলা থাকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, ইন্টেলিজেন্স গুলা থাকে, এই ধরনের আরো বিভিন্ন টপিক থাকে যেগুলাতে আমরা আসলে ডিটেইলে কোর্সটাতে আলোচনা করার সুযোগ পাই আর কি। তো আমাদের এই কোর্সটা ডেভেলপ করা হয়েছিল আইসিএসই ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের সাথে, যেটার ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছেন মাহমুদা আক্তার ম্যাম। উনি এবং হচ্ছে কানাডার রেড রিভার্স কলেজ এবং কলম্বিয়া ইউনিভার্সিটি, দুইটি ইউনিভার্সিটির দুইজন প্রফেসরের সাথে থেকে আসলে এই পুরো 2 মাসের যে কোর্সটা আমাদের, এই কোর্সটা আসলে ডিজাইন করেছিলেন, ডেভেলপ করেছিলেন আর কি। এবং এই কোর্সের কিছু কন্টেন্ট আছে, যেই কন্টেন্ট গুলা আসলে ওই প্রতিষ্ঠানগুলা থেকে আমাদেরকে দিয়েছে যে রিসোর্স হিসেবে ইউজ করার জন্য। কিছু ভিডিও কন্টেন্ট আছে যেগুলো আমরা কোর্স চলাকালীন সময়ে দেখাই আর কি। সো অলরেডি আমরা তো এই ওয়েবিনারে যারা জয়েন করেছি অনেকেই আছি এরকম যারা টিচার হইতে চাই বা অলরেডি টিচিং প্রফেশনে আছি, নিজের স্কিলটাকে একটু ডেভেলপ করতে চাই, হয়তো নিজে একটা স্কুল খুলতে চাই, অথবা কেউ কেউ আছেন যে যিনি দেশের বাহিরে যেতে চান। এই ধরনের অনেক টাইপের পার্টিসিপেন্টস আমরা এক্সপেক্ট করতেছিলাম যে আমাদের আজকের ওয়েবিনার থাকবেন, and আমরা রেজিস্ট্রেশন থেকে এরকম দেখেছি যে অনেকেই আছেন এরকম। বাট তার মধ্যে কমন যেটা সেটা হচ্ছে গিয়ে মায়েরা যারা আছেন বা ইউনিভার্সিটি স্টুডেন্ট বা ফ্রেশ গ্রাজুয়েট যারা আছেন তারা চান যে টিচিং প্রফেশনে যাওয়ার জন্য। তো টিচিং প্রফেশনে যেতে চাইলে সেক্ষেত্রে আসলে আপনাকে কি করতে হবে, আপনি কোথায় থেকে শুরু করবেন, এই ধরনের অনেক কোয়েশ্চেন কোয়েরিজ আপনাদের মধ্যে থাকে। তো ওই জায়গাটাতে আমরা আসলে একটু চেষ্টা করছি যে যদি আপনাদেরকে কোনোভাবে হেল্প করতে পারি আর কি, থ্রু আওয়ার ট্রেনিংস এন্ড প্রোগ্রামস। তো এই জায়গাটাতে আমাদের টিচার্স টাইমের যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট কোর্সটা, যেটা আমরা 2020-এ শুরু করেছিলাম আইসিএসডির সাথে, এইটা এখন পর্যন্ত আমরা 49টা ব্যাচ করে ফেলছি আর কি। তো সামনে আমাদের 50তম ব্যাচ হবে। প্রত্যেকটা ব্যাচে এরকম 25 জন 30 জন করে জয়েন করেন এখন পর্যন্ত। তো 1500+ কোর্সের গ্রাজুয়েটস আছে আমাদের আর কি, যারা এই যে টিচিং প্রফেশনে জয়েন করার পারপাস বলেন, বা হচ্ছে নিজের প্যারেন্টিংটাকে একটু ঠিকঠাক করা, বা বাচ্চার সম্পর্কে আরো ভালোভাবে জানা, থাকে না যে আমি আসলে বাচ্চাদের সাথে কিভাবে ইন্টারাকশন করব, এইটার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু গাইডলাইন্স আছে যেইগুলো আসলে আমরা অনেকেই জানি না।
এই ধরনের অনেক পারপাস থাকে যেগুলোর জন্য আমাদের প্যারেন্ট টিচার এরা আসলে এই ট্রেনিং গুলোতে জয়েন করে। তো প্রথম যখন ট্রেনিংটা শুরু করার পর থেকে 2 মাস সময়ের মধ্যে এই ট্রেনিংটা শেষ হয়ে যায়। একটা এক্সাম থাকে, এক্সাম কমপ্লিট করে তারপরে সার্টিফিকেটটা পায়, সার্টিফিকেট পাওয়ার পরে অনেকেই আছে টিচিং প্রফেশনে ঢুকে যায় ডিরেক্ট। তো এইটা হচ্ছে একদম ফার্স্ট স্টার্টিংটা। কেউ কেউ সরাসরি যে স্কুলগুলো আছে তার আশেপাশের এরিয়াতে বা ভালো কিছু প্রি স্কুল কিন্ডারগার্টেন স্কুল আছে সেইগুলাতে জবের জন্য টিচার হিসেবে ঢুকে যেতে পারে। আবার কিছু থাকে যারা সরাসরি হয়তো স্কুলে গিয়ে কাজ করতে পারবে না, বাচ্চা ছোট, তাদের যেটা হয় যে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে টিচার হিসেবে কাজ করে। যে একটু আগে যেমন তানজিনা আপা বলছিলেন যে উনি কিডস টাইমে টিচার হিসেবে ছিলেন। তো কিডস টাইমে কিন্তু উনি অ্যাজ এ অনলাইন টিচার হিসেবে আমাদের সাথে কাজ করেছেন। তো কিডস টাইমের মতো আরো অনেক নতুন নতুন প্ল্যাটফর্ম ওপেন হচ্ছে নিয়মিত, যেখানে আসলে আপনারা টিচার হিসেবে আপনাদের প্রফেশনটা শুরু করতে পারেন আর কি। অ্যান্ড যারা অলরেডি টিচিং প্রফেশনে আছেন কয়েক বছর ধরে, তারা এই ট্রেনিংটা করার মাধ্যমে হয় কি যে নিজের স্কিলটাকে আরেকটু ভালোভাবে ডেভেলপ করতে পারেন। তারা প্রমোশন পান, অনেকে কোঅর্ডিনেটর পজিশনে চলে যান। আবার নিজেদের স্কুলে যে টিচার যারা থাকে তাদেরকে ট্রেনিং করানোর সুযোগ তখন নিজেরা পান। এই যে ট্রেইনার হিসেবে নিজেকে ইভলভ করার যে বিষয়টা, এইটাও তখন চলে আসে আর কি। অ্যান্ড আরেকটা টাইপ থাকে যারা আসলে দেশের বাহিরে যেতে চান। অনেকে আছেন যে চাইল্ড কেয়ার নিয়ে কাজ করতে চাই, দেশের বাহিরে যেতে চাই, ওইখানে মাস্টার্স বা পিএইচডি করতে চাই। এই ধরনের কিছু পার্টিসিপেন্টস আমাদের সাথে জয়েন করেন। তাদের জন্য এই কোর্সটা হেল্পফুল হয়। এখন পর্যন্ত আমাদের সম্ভবত 30 থেকে 40 জন এরকম হবে প্রবাবলি, যারা দেশের বাহিরে অলরেডি চলে গেছেন, বিভিন্ন জায়গায় কাজ টাজ করতেছেন আর কি। অ্যান্ড অনেকে আছেন টিচার যারা, তারা প্রিন্সিপাল হচ্ছেন প্রমোশন পেয়ে। তারপর হচ্ছে গিয়ে নিজে ডে কেয়ার দেয়া বা নিজে একটা স্কুল দেয়া, এই যে এই ধরনের যে ইনিশিয়েটিভ গুলা, যারা এডুপ্রেনার হতে চান তাদের জন্য আসলে আমাদের এই টিচার্স টাইমের যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামটা আছে, এটা খুবই হেল্পফুল হয় আর কি। তো এখন পর্যন্ত আমাদের যে সাকসেসের কথা বলছিলাম, যে আমরা 45টা ব্যাচ শেষ করে ফেলছি অ্যান্ড আমাদের 4টা ব্যাচ এখন রানিং আছে। অ্যান্ড আমরা নেক্সট আরেকটা ব্যাচের জন্য ভর্তি নিব আর কি সামনে। যেখানে আমাদের 1500+ ট্রেইনি ছিল যারা কোর্স কমপ্লিট করেছেন। 100+ স্কুলস থেকে আসলে পার্টিসিপেন্টস বা টিচার হিসেবে জয়েন করেছেন অনেকেই ট্রেনিংটা করার জন্য। অ্যান্ড এই যে কোর্সটা 2 মাসের একটা কোর্স, এই 2 মাসের কোর্সটা কমপ্লিট করার পরে উইদিন 1 or 2 মান্থের মধ্যে জব পেয়ে গেছেন এইরকম আমাদের 650 জনের বেশি পার্টিসিপেন্টস আছেন। আহ তার খুবই লাকি বলবো আমি আসলে, যে এই ধরনের একটা ট্রেনিং প্রোগ্রাম করার পর পরই একদম 1-2 মাসের মধ্যে জব পেয়ে যাওয়া, নিজের ড্রিমটা আসলে সামনে নিয়ে আসা, খুবই লাকি আর কি এই বিষয়টা। তো আরেকটা ছিল যে যারা অলরেডি টিচার, যে আমি আসলে টিচার হিসেবে কাজ করছি, যে তো আমি এই কোর্সটা করে কি পাবো আর কি। তো ওই জায়গাটাতে আলহামদুলিল্লাহ 240 জনের বেশি টিচার আছে যারা প্রমোশন পেয়েছে। তো জুনিয়র টিচার থাকলে সে হয়তো সিনিয়র টিচার হিসেবে কাজ করছেন বা কোঅর্ডিনেটর পজিশনে গেছেন, এই ধরনের ট্রান্সফরমেশন গুলো হচ্ছে আর কি। আর 30 জন, 30 জন বা তার বেশি, আমরা লাস্ট যে এই যে ডাটাটা দেখাচ্ছি, এইটা হচ্ছে কি আমাদের 41 ব্যাচটা যখন হয়েছে তারপর পর আমরা একটা সার্ভে করছিলাম, সেটার ভিত্তিতে আসলে রেজাল্ট গুলো শেয়ার করা। তো ওই সময়ের মধ্যেই 30 জনের বেশি এরকম ছিল যে যারা নিজের একটা স্কুল শুরু করতে পারছে বা নিজে একটা ডে কেয়ার দিতে পারছে। আবার এমন হয়েছে যে কিছু মায়েদের কমিউনিটি থাকে। তো উনি একটা স্কুল তৈরি করার মতো ইনভেস্টমেন্ট বা ওই পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি হয়তো ওনার নাই, সে কি করছে, হোম বেসড কিছু প্রি স্কুলিং শুরু করার একটা ইনিশিয়েটিভ আছে এখন, যেটা ঢাকায় একটু পপুলার হচ্ছে আর কি। সো নিজেই আশেপাশের ফ্ল্যাটের বা হচ্ছে পাশের বিল্ডিং এর এই ধরনের 5টা 6টা 7টা বাচ্চাকে নিয়ে সে তার বাসার মধ্যেই এই যে এই ধরনের ছোট একটা যে টিউশন ব্যাচ যেরকম হয় ওই রকমই, বাট কোয়ালিটিফুল, সে চাইল্ড ডেভেলপমেন্ট সম্পর্কে জানে, সে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট, লার্নিং স্টাইল, এই বিষয়গুলোকে ইনকর্পোরেট করার মাধ্যমে আসলে তাদের নার্চার এবং হচ্ছে ডেভেলপমেন্ট গুলো এনশিওর করে আর কি। তো এই ধরনেরও ইনিশিয়েটিভ গুলো হচ্ছে এবং এইগুলোর থ্রুতেও তারা মায়েরা বাসায় বসেই আর্ন করতে পারতেছে আর কি। তো এই সাপোর্টটা আমরা দিতে পারছি এখন পর্যন্ত। এন্ড লাস্ট আরেকটা যেটা বলছিলাম, যে আমাদের 50 জনের বেশি গ্রাজুয়েটস আছে যারা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে
অ্যাজ এ চাইল্ড কেয়ার গিভার, অথবা হচ্ছে গিয়ে আপনার যে মাস্টার্স এর পড়াশোনা করছে, পাশাপাশি টিচার হিসেবে কাজ করতেছে, আর্লি গ্রেডের টিচার হিসেবে কাজ করতেছে, এই ধরনের কাজের মধ্যে তারা ইনভলভ আছে। আর আমাদের লাইট অফ হোপের অ্যাজ এ হোল, লাইট অফ হোপের যে নেটওয়ার্কটা, যেটা থ্রুতে আমরা যে গুফি, কিডস টাইম বা হচ্ছে পড়ুয়ারি স্কুল বলেন, এই ধরনের যে প্রোগ্রামস গুলো আছে আমাদের, এগুলোর থ্রুতে আমাদের এখন পর্যন্ত 500-র বেশি ভালো ভালো স্কুল ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে আছে, যাদের সাথে আমাদের পার্টনারশিপ আছে। এবং এই পার্টনারদের থ্রুতে আমরা আসলে এই যে জব প্লেসমেন্টের যে ফ্যাসিলিটিটা, যে আপনি আমাদের সাথে একটা ট্রেনিং করবেন, এরপরে আপনাকে টিচার হিসেবে কাজের সুযোগ দেওয়ার যে জায়গাটা, ওই জায়গাটাতে আমরা স্কুলগুলোর থ্রুতে সাপোর্টটা দিই আর কি, বা হেল্প করি যেটাই বলি। তো আমাদের কিছু গ্রাজুয়েটস আছে যাদের কাছ থেকে আমরা শুনেছিলাম যে এই কোর্স গুলো আসলে তাদের কাছে কেমন লেগেছে। সেখানে নাজিয়া মিস একজন, যিনি একজন মা হিসেবে কোর্সে জয়েন করেন, বাট পরবর্তীতে দেখা যায় যে উনি এই যে কোভিড এর টাইমটাতে বাসায় বসেই ট্রেনিংটা করছিলেন, পরে ওনার চাইল্ড কেয়ার নিয়ে নলেজটা ভালো মতো একটু বিল্ড হয়েছে। সে আগেও যেহেতু টিচিং প্রফেশনে ছিল, সে নিজে একটা ক্যারিয়ার তৈরি করে ফেলতে পারছে। এন্ড উনি এখন মজারু নামে যে প্ল্যাটফর্মটা আছে ওইটাতে ইংলিশের এডুকেটর হিসেবে আছে, পাশাপাশি নিজে ওই যে অনলাইনে বাসায় বসেই নিজ উদ্যোগে উনি একটা পেজ খুলে ফেলছেন, যেটার থ্রুতে উনি সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেশন করে বিভিন্ন বাচ্চাদেরকে যে ভর্তি ব্যাচ হিসেবে ভর্তি নিয়ে তাদেরকে ইংলিশ শেখাচ্ছে আর কি। তো নাজিয়া আপা এই ধরনের কাজ করছেন। মাহবুবা আক্তার আপা একজন, উনি ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি থেকে মাস্টার্স করতেছেন, ওনার সেকেন্ড মাস্টার্স ডিগ্রি, এবং পাশাপাশি উনি টিচার হিসেবেও কাজ করতেছেন। আমাদের নাজিম শেখ ভাই আছেন, উনি দিনাজপুরের সৈয়দপুর একটা স্কুল দিয়েছেন, যেটা হচ্ছে মন্টেসরি স্কুল আর কি, তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুল। তো উনিও আমাদের কোর্সের একজন গ্রাজুয়েট। ওনার স্টোরিটা অনেক ইন্সপায়ারিং। সো আমরা এই স্লাইডটাও আপনাদেরকে শেয়ার করব পরবর্তীতে, সো দ্যাট আপনারা যেন একটু ডিটেইলে দেখতে পারেন, জানতে পারেন। অনেক কিছুই এখন আসলে ডিসকাস করার মতো সময় নেই, যেহেতু অনেক রাত হয়ে গেছে, অলরেডি 10টা বেজে গেছে। তো আমি একটু ফাস্ট যাচ্ছি আর কি, এই কারণে। আমাদের যে 2 মাসের কোর্সটা বা ট্রেনিংটা, এইটার ট্রেনারদের প্রোফাইলটা যখন আমরা বলি, তখন আসলে খুব হাইলাইট করেই বলতে হয়, কজ বাংলাদেশে যারা চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে, এই ধরনের টপ কিছু এক্সপার্টদেরকে আমরা ফ্যাকাল্টি হিসেবে নিয়ে আসছি আর কি আমাদের এই ট্রেনিংটাতে। তো মাহমুদা আপা একজন সেখানে। আপার 30 বছরের বেশি সময় ধরে উনি এই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে বাংলাদেশে এন্ড হচ্ছে গিয়ে সাউথ এশিয়ান যে রিজিয়নটা, এটাতে বিভিন্ন দেশে কাজ করতেছে। তো আইসিএসডি ওনার নিজের একটা প্রতিষ্ঠান আছে, উনি ইউনিসেফ এর ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে আছেন। তারপর ব্র্যাক ইউনিভার্সিটিতে যে মাস্টার্স প্রোগ্রামটা চলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ের উপরে, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। ওই মাস্টার্স প্রোগ্রামটা 2007 সালে যখন ডেভেলপ করা হয়, মাহমুদ আপা ওই প্রোগ্রামটা লিড দিয়ে তৈরি করেছিলেন আর কি। তো এইগুলার বাইরেও আহ, বাংলাদেশের ভিতরে যে গভর্নমেন্টের বিভিন্ন চাইল্ড ডেভেলপমেন্ট বা শিশুদের নিয়ে যত পলিসি টলিসি হয়, এরপর বিভিন্ন এনজিও আইএনজিও যারা কাজ করে তাদেরকে কনসালটেন্সি সার্ভিস দেয়, এই ধরনের কাজগুলো আসলে আমাদের এই ফ্যাকাল্টি যারা ওনারা করে থাকেন আর কি। তো আমাদের আরো একজন ফ্যাকাল্টি আছেন, শাহিন আক্তার আপা। উনি হচ্ছে গিয়ে আর্লি চাইল্ডহুড এক্সপার্ট, পাশাপাশি একজন সাইকোলজিস্ট। ওনারও 25 বছরের বেশি সময়ের কাজের এক্সপিরিয়েন্স আছে। উনি ব্র্যাক ইউনিভার্সিটিতে এবং ব্র্যাক ইন্টারন্যাশনাল রিসার্চ ফ্যাকাল্টি, ফর্মার রিসার্চ ফেলো হিসেবে ছিলেন, পাশাপাশি ফ্যাকাল্টি হিসেবেও কাজ করেছেন দীর্ঘ সময়। এবং উনি আমাদের যে টিচার্স টাইমের প্ল্যাটফর্মটা, এটাতে ইসিডি এক্সপার্ট ফ্যাকাল্টি বা ট্রেনার হিসেবে আসলে আমাদের সাথে কাজ করছেন আর কি। এরপর লাস্ট যেই বিষয়টা, সেটা হচ্ছে আমাদের যেই এই 2 মাসের একটা ট্রেনিং কোর্সটা যেটাই বলি, এইটাতে আমরা যেই আউটলাইনটা ফলো করি বা যে টপিক গুলো আসলে পুরো কোর্সটাতে কভার করা হয়, ওইটার একটা সামারি এখানে দেয়া আছে। যে এখানে 8টা ক্লাস হয় লাইভ, সবগুলাই জুমের মাধ্যমে। তো ফিজিক্যালি আসলে কোথাও আপনাকে কোনো ধরনের ইনভলভমেন্ট থাকবে না, জাস্ট আপনি বাসায় বসে জুমের থ্রুতে ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন আর কি। তো 8টা ক্লাসের মধ্যে আমরা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের ইম্পর্টেন্সটা নিয়ে আলোচনা করি। তারপর চাইল্ড ডেভেলপমেন্টের কিছু থিওরি আছে যেগুলা আমাদের তাহমিনা ম্যাম কিছু শেয়ার করেছিলেন, থিওরি গুলা নিয়ে ডিটেইলে আলোচনা করা হয়। ব্রেন ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্টের যে বিষয়টা, এটা একটা বাচ্চার প্রথম 3 বছর বয়সের মধ্যেই কিন্তু ব্রেইনের সবচেয়ে বেশি কানেকশনস হয়। তো এই যে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমাদের দেশের প্যারেন্টরা অনেকে মনে করেন যে বাচ্চা আসলে বড় হইতে হইতে
সবকিছু শিখতে থাকবে, আশেপাশে মানুষজনের থেকে শিখবে। বাট যেটা দেখা যায় যে বাচ্চা যখন খুব ভালো মতো কথা বলা শেখে, ইন্টারাকশন করা শেখে, তার আগেই কিন্তু তার লার্নিং একদম মানে ফাউন্ডেশনটা যেটা, ভিত্তিটা যেটা, ওইটা একদম তৈরি হয়ে যায়। তো এটা এত ইম্পর্টেন্ট একটা টপিক। তো এরপরে যেটা অ্যাডাল্ট চাইল্ড ইন্টারাকশন, ফোর্থ সেশনটাতে আলোচনা করা হয়, যেখানে বাচ্চাদের সাথে আমরা অ্যাডাল্টরা কিভাবে ইন্টারাক্ট করব, কিভাবে কথা বলবো। এই যে একটা বাচ্চার সাথে যখন আমরা কেউ কথা বলবো, তখন বাচ্চাটা যখন দাঁড়িয়ে আছে, আমরা নিচু হয়ে বা হাঁটু গেড়ে বসে ওর লেভেলে এসে ওর সাথে কথা বলা, ইন্টারাক্ট করা, এই যে এই ধরনের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট যেগুলা, এইগুলা নিয়েও আমরা আসলে এই সেশনটাতে আলোচনা করি। লার্নিং স্টাইল একটা টপিক আছে, যেখানে বাচ্চাদের যে লার্নিং স্টাইল গুলো থাকে, ভিজুয়াল, অডিটরি, কিনেস্থেটিক, এই লার্নিং স্টাইল গুলো নিয়ে ডিটেইল আলোচনা হয়। ইন্টেলিজেন্স একটা থাকে, যেখানে 8টা ধরনের ইন্টেলিজেন্স নিয়ে আলাপ আলোচনা করা হয়। পাশাপাশি পার্টিসিপেন্টস যারা থাকে, আপনারা যারা কোর্সে জয়েন করবেন, আপনাদের নিজেদের ইন্টেলিজেন্স গুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, এন্ড সেই অনুযায়ী আপনাদের যেই আহ ইয়েগুলা, আপনি কিভাবে শিখছেন, সেইটাকে আসলে আহ আরো একটু ডেভেলপ করার যে বিষয়গুলো, ওইগুলো আপনি তখন জানতে পারবেন আর কি। অ্যান্ড 7 সেশন, যেটা 7 নম্বর সেশনটাতে আমরা আসলে প্লে অ্যাজ এ মিডিয়াম অফ লার্নিং, বা আজকের যে টপিকটা প্লে বেসড লার্নিং, এইটা নিয়ে আমরা তখন ডিটেইলে আলোচনা করি একদম। বাচ্চাদের আর্লি এইজ থেকে, এইজ স্পেসিফিক একদম যে খেলাগুলো থাকে, ওইগুলা থেকে শুরু করে খেলার মাধ্যমে শিশুকে সায়েন্স, ম্যাথের মতো কঠিন কঠিন বিষয় যেগুলো থাকে, এগুলো আপনি কিভাবে শিখিয়ে ফেলতে পারবেন, এইগুলা নিয়ে আলোচনা করা হবে। এন্ড ফাইনালি 8 নম্বর সেশনটা যেটা, ওইটাতে আমাদের আর্লি ডিটেকশন বা ডেভেলপমেন্টাল ডিলে যে বিষয়টা থাকে, ওইটার আর্লি ডিটেকশনটা করে ফেলা, এবং এটার জন্য ইন্টারভেনশন কিভাবে আপনি প্ল্যান করবেন অ্যাজ এ প্যারেন্ট বা অ্যাজ এ টিচার, ওইটা আপনি জানতে পারবেন আর কি সেশনটা থেকে। ফাইনালি 8টা সেশনের পরে আমাদের অনলাইনে একটা অ্যাসেসমেন্ট এক্সাম হবে, যে এখানে আপনার এমসিকিউ এন্ড ট্রু অর ফলস কোয়েশ্চেনের ভিত্তিতে আমরা এক্সামটা নিব। এক্সামে যারা পাশ করবেন সাকসেসফুলি, 50% বা তার বেশি মার্ক পাবেন, তারা এরকম একটা সার্টিফিকেট আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন, যে সার্টিফিকেটের আমরা প্রিন্টেড কপিটা আপনাদেরকে পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে। পাশাপাশি এইটা আপনি পিডিএফ বা জেপিজি ফরম্যাটেও ডাউনলোড করতে পারবেন, সো দ্যাট আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন বা কোনো স্কুলে অ্যাপ্লাই করছেন, তখন যেন আপনি সফট কপিটা নিজে এখান থেকে ইউজ করতে পারেন নিয়ে, আলাদা করে আপনাকে স্ক্যান করা বা এই ধরনের হ্যাসেল যাতে পোহাতে না হয়। এন্ড আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন সময় যখন সার্টিফিকেট কোথাও সাবমিট করি, তখন আবার তারা একটা রেকমেন্ডেশন বা হচ্ছে একটা লেটার চায় অথরিটির কাছ থেকে, যে এটা আসলে ভ্যালিড কিনা। তো এইটার জন্য যারা এই যে বিদেশে যাচ্ছেন, তাদেরকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, ঝামেলা পোহাইতে হয়। তো ওইটাকে ইজি করার জন্য আমরা যেটা করছি, যে আমাদের প্রত্যেকটা সার্টিফিকেটে এরকম একটা ইউনিক কিউআর কোড দেয়া থাকে, যেই কিউআর কোডটার মাধ্যমে আপনি যখন সার্টিফিকেটটা কোথাও সাবমিট করছেন, ওই অথরিটি চাইলে জাস্ট স্ক্যান করে ভেরিফাই করে ফেলতে পারবে অনলাইনে, যে আপনি আসলেই আমাদের ট্রেনিংটা করেছেন কি। তো এটা এতটা সিম্পল আর কি। আহ এরপর আমাদের ফাইনাল যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে, আমাদের বললাম যে 49তম ব্যাচ অলরেডি চলতেছে, এন্ড আমাদের 50তম ব্যাচ, এই কোর্সের 50তম ব্যাচ আমরা স্টার্ট করব 4th জুলাই থেকে, যেটার ক্লাস থাকবে হচ্ছে গিয়ে প্রতি শুক্রবার সন্ধ্যা 7:30 থেকে 9টা পর্যন্ত। এই একটা ব্যাচের ভর্তি এখন ওপেন আছে, এবং এটার জন্য আমাদের কিছু স্পেশাল অফারও আছে, আমি এটা শেয়ার করব। প্রথম অফারটা যেটা, সেটা হচ্ছে যারাই আমাদের এই 50তম ব্যাচে ভর্তি হবে, তাদের জন্য আমাদের যে 2টা পপুলার ই বুক আছে, একদম প্রুভেন, যেগুলোর থ্রুতে আপনি আপনার শিশুর যে কোনো অভ্যাস 21 দিনের মধ্যে পরিবর্তন করে ফেলতে পারবেন। সেটা কোনো একটা অভ্যাস পরিবর্তন করাও হইতে পারে, আবার নতুন কোনো অভ্যাস তৈরি করাও হইতে পারে, দুইটাই আপনি করতে পারবেন। পাশাপাশি সন্তানকে সফল ও সুখী করার জন্য প্র্যাকটিক্যাল একটা গাইডলাইন নিয়ে ইবুক আছে, এইটাও আপনারা ফ্রি পাবেন যারা এই কোর্সটাতে জয়েন করবেন। লাস্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে, আমাদের যে 2 মাসের কোর্সটা, এই কোর্সের রেগুলার ফিটা থাকে হচ্ছে গিয়ে 10,000 টাকা। আর এই ব্যাচে যারা ভর্তি হবেন, 50তম ব্যাচের, এবং এই ওয়েবিনার থেকে স্পেশালি যারা ভর্তি হবেন, তাদের জন্য আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট রাখছি এখানে, যেটা হচ্ছে কি প্রথম 20 জনকে আমরা দিব 50% ডিসকাউন্ট। তো কোর্সের ফিটা 10,000, অ্যান্ড 5,000 টাকা হচ্ছে কি আপনাকে এখন পে করতে হবে যদি আপনি কোর্সটাতে এনরোল করতে চান। 50% ডিসকাউন্ট আপনি পাচ্ছেন। এইটার সাথে কিন্তু আপনি আমাদের যে এই যে 2টা ইবুক আছে, 750 টাকা ভ্যালুর 2টা ইবুক পাচ্ছেন। তারপরে এর বাইরেও যেটা থাকবে, যে আমরা টিচার হিসেবে যখন আপনি ক্যারিয়ার শুরু করতে যাবেন, সেটার জন্য আপনার কিছু গাইডলাইন প্রয়োজন হবে, ওয়ান টু ওয়ান কনভারসেশন প্রয়োজন হবে, সেইগুলাও আমরা আসলে আপনাদেরকে ওই সময়টাতে
দিব আর কি, এই ফ্যাসিলিটি গুলো থাকবে। তো জব প্লেসমেন্ট ট্রেনিং শুরু করে ট্রেনিং এর পরে আবার জব প্লেসমেন্টের যে সাপোর্টটা, দুইটাই আমরা এই জায়গাটাতে আসলে দিচ্ছি। তো ওইটার জন্য 5,000 টাকা আপনার পে করতে হচ্ছে একসাথে। যেটা হচ্ছে কি আমাদের 4 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে শুধুমাত্র এই ব্যাচের জন্য। তো এই ব্যাচের ভর্তিটা ক্লোজ হয়ে যাবে কালকে পরশু, 2টা দিন ওপেন থাকবে, 3 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব। আপনারা যারাই ভর্তি হওয়ার জন্য ইন্টারেস্টেড, তারা জাস্ট হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, যেখানে আজকে রুম লিঙ্কটা আপনারা পেয়েছেন, ওই গ্রুপে ডিরেক্ট একটা মেসেজ দিয়ে বলে দিলেই হবে যে আপনি গ্রুপে কোর্সটাতে জয়েন করার জন্য ইন্টারেস্টেড। দেন আমরা আমাদের টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আমাদের যে ক্যারিয়ার কাউন্সিলর আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের ভর্তিটা সম্পন্ন করবেন, এবং প্রয়োজনীয় যেই গাইডলাইন বা ইনফরমেশন গুলা ওইগুলাও আপনাদের সাথে দিবেন, শেয়ার করে দিবেন। সো আমাদের গ্রুপের মেসেজিং অপশনটা অফ করা ছিল, ওইটা জাস্ট আমি অন করে দিয়েছি। আপনারা যারাই ইন্টারেস্টেড কাইন্ডলি গ্রুপে মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা যোগাযোগ করব। অ্যান্ড যদি এখন পর্যন্ত আমি যে কোর্সের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছি এইগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কিছু জানার থাকে, কাইন্ডলি একটু শেয়ার করবেন। আদারওয়াইজ আমরা মনে হয় শেষ করতে পারি, অলরেডি 10টার বেশি বেজে গেছে। হ্যাঁ, আর আপনাদের যেসব প্রশ্ন আছে, আমরা যে আজকে সেশন নিয়েছি সেই সেশন বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের যেটা আমি বারবার বলতেছিলাম, আমাদের এই পুরো কোর্সে একটা আলাদা আলাদা সেশন হবে এবং মাহমুদা আপা শাহিনা আপা থাকবেন, তাদের কাছ থেকে কিন্তু ডিটেল এগুলো জানতে পারবেন। তো কারো আচ্ছা কোনো ভাইয়া, কোয়েশ্চেন আছে আহ, কিনা? আচ্ছা জি, আমি বলতে চাচ্ছিলাম যে ফ্রাইডে ছাড়া কি অন্য কোনো দিন কি করা যায় ক্লাসটা? ফ্রাইডে ছাড়া আসলে আমাদের ক্লাসগুলো থাকে ফ্রাইডে এন্ড স্যাটারডেতে আপু। এখন আমাদের ফ্রাইডের ব্যাচের জন্য ভর্তি নিচ্ছি। তো পরবর্তী যে ব্যাচটা হবে 51তম ব্যাচ, ওইটা আবার স্যাটারডের জন্য হবে আর কি। তো আই হোপ তখন আপনি জয়েন করতে পারবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না বল, আসসালাম, নিগার সুলতানা আপা, আপনার কথা শুনতে পাচ্ছি। স্যার দেখছি তোমাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তাহমিনা তাহমিনা আক্তার আপা মনে হয় কোয়েশ্চেন করতে জি চাচ্ছেন, জি কাইন্ডলি আপনি আহ, কোয়েশ্চেনটা শেয়ার করুন। জি। জি ভাইয়া, আমার একটা বিষয় জানার ছিল। এই কোর্সের জন্য আমি আগে রেজিস্ট্রেশন করেছিলাম। হুম কিছু হুম। একটা কন্ডিশন ছিল যে কিছু টাকা দিয়ে, সম্ভবত 3,000 টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম, বাকি টাকাটা ক্লাস শুরু হওয়ার আগে দেওয়ার কথা ছিল। তো ওই বিষয়ে আচ্ছা। আর কোনো যোগাযোগ করা হয় নাই আমার সাথে। তো মানে আপনাদের প্রসিডিওরটা এখন কি? ওকে, আপনি কাইন্ডলি একটু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইখানে মেসেজ দিয়ে রাখুন আপু, আমরা আগামীকালকে অবশ্যই আমাদের টিম থেকে আপনার সাথে যোগাযোগ করব। ওকে, ধন্যবাদ। ঠিক আছে আপু। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? আই থিংক কারো কোয়েশ্চেন নাই। তো আমরা মনে হয় শেষ করতে পারি। একজন মেসেজ দিয়েছেন চ্যাট বক্সে যে ক্লাসগুলোর রেকর্ড পাওয়া যাবে। হ্যাঁ আপু, আমাদের লাইভ যে ক্লাসগুলো হবে জুমের মাধ্যমে, ওই সবগুলো ক্লাসেরই রেকর্ডিং আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে, এবং ওইটাতে লাইফ টাইম অ্যাক্সেস আপনারা পাবেন। তো ইন কেস আপনি কোনো কারণে যদি ক্লাস মিস করে ফেলেন, সেক্ষেত্রেও আপনি আহ পরবর্তীতে রেকর্ডিংটা দেখে নিতে পারবেন আর কি। নুরুন নাহার আপা জিজ্ঞেস করেছেন জব প্লেসমেন্ট নিয়ে কি বলেছেন, আই মিসড ইট। সো যেটা বলছিলাম যে আপা, আমাদের যে ট্রেনিংটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের যে ট্রেনিংটা আছে, এটা যারা সাকসেসফুলি কমপ্লিট করে এন্ড সার্টিফিকেট নেয়, তাদেরকে আমরা আবার জব প্লেসমেন্টের জন্য একটা সাপোর্ট দিই আর কি। তো ওই জায়গাটাতে যেমন আমাদের তো বেশ কিছু স্কুলের সাথে কানেকশন আছে, স্কুলগুলোতে যখন টিচার হায়ার করা হয় তখন আমরা আবার আমাদের গ্রাজুয়েটস যারা আছে, যারা অলরেডি ট্রেইনড অ্যান্ড টিচিং প্রফেশনে যাওয়ার জন্য রেডি, তাদেরকে আমরা আসলে রিকমেন্ড করি আর কি। তো এই ধরনের একটা সাপোর্ট আমরা আমাদের গ্রাজুয়েটস যারা আছেন তাদেরকে দিয়ে থাকি। সাদিয়া মিস জিজ্ঞেস করেছেন কেউ একজন সম্ভবত কথা বলতে চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি তাহমিনা আপুর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, উনি কি লিভ নিয়েছেন? আহ আপু সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছেন।
আপনার আচ্ছা। কোয়েশ্চেনটা আপু আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, জি ওইখানে আপনি কোয়েশ্চেনটা শেয়ার করে রাখতে পারেন, তাহলে আমি ম্যামের সাথে কথা বলে আপনাকে আবার আগামীকালকে একটা রিপ্লাই করতে পারবো আর কি ইনশাল্লাহ। জি জি। আচ্ছা, আপনাদের কোর্স গুলো কি মানে মান্থলি আপনারা কোর্স শুরু করেন নাকি 2 মাস পর পর? এইটা আপু আমাদের প্রতি মাসেই ব্যাচ হয়। সো প্রতি মাসে আমরা একটা বা দুইটা করে ব্যাচ করি, এরকম জি। প্যারালালি চলে আর কি, 3টা বা 4টা ব্যাচ এরকম প্যারালালি চলতে থাকে আমাদের। টোটাল 8টা ক্লাস হবে, 8টা ক্লাস আর তারপর আর কি এক্সাম হবে, যেখান থেকে একটু আগে যা বললেন জব রিপ্লেসমেন্টের ব্যাপারটা। আহ, উম, জি, জি ট্রেনিংটা জি, যারা এটা। সাকসেসফুলি কমপ্লিট করবে তারপর তাদেরকে আমরা জব প্লেসমেন্টের জন্য হেল্প করবো আর কি। আচ্ছা, তো এটা আপনাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই মেসেজ দিয়ে জানাতে হবে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জাস্ট মেসেজ দিয়ে রাখবেন যে আপনি কোর্সটা করার জন্য ইন্টারেস্টেড কিনা, তাহলে আমাদের টিম থেকে কন্ট্যাক্ট করবে আপনার সাথে। পাশাপাশি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার নাম্বারটাও দিয়ে দিয়েছি, তো জি। ওইটাও আপনি ইয়ে করতে পারবেন আর কি, মানে আমাকে নক করে এই কোনো কোয়েশ্চেন বা কোয়েরিজ থাকলে জিজ্ঞেস করতে পারবেন। আচ্ছা, এই কোর্সটা বেসিক্যালি প্রি বেসড, মানে প্লে বাচ্চাদের এইটা হচ্ছে গিয়ে আর্লি, যে ধরেন যে 0 থেকে বা 1 থেকে আপনার 8 ইয়ার্স পর্যন্ত যেই বাচ্চারা থাকে তাদের জি। জন্য হচ্ছে গিয়ে এই কোর্সের বিষয়গুলা অ্যাপ্লিকেবল আর কি মোস্টলি। এবং যারা টিচিং প্রফেশনে যেতে চান, যে আর্লি এইজের যে এই যে প্রি স্কুল গুলো আছে, তারপর হচ্ছে আপনার কিন্ডার গার্ডেন স্কুল গুলো আছে, এই ধরনের প্রতিষ্ঠানে যারা কাজ করতে চান তাদের জন্য কোর্সটা বেশি বেনিফিট হবে আর কি। জি জি, বুঝতে পেরেছি। আপুর সাথে একটু কথা জি, বলতে পারলে ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই। উম, হ্যাঁ, আপনি কোয়েশ্চেনটা আমাকে দিয়ে রেখেন আপু, আমি অবশ্যই ওটা রিপ্লাই করবো আর কি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আর কারো কোনো জি। কোয়েশ্চেন আছে? ভাইয়া এক্সামের ব্যাপারে একটু বলবেন, আর হচ্ছে ফিজটা নিয়ে একটু বলবেন আবার কাইন্ডলি। আচ্ছা, এক্সামটা হচ্ছে আমাদের এমসিকিউ এন্ড ট্রু অর ফলস কোয়েশ্চেনের ভিত্তিতে আমরা এক্সামটা নিব আর কি। এটা খুবই সহজ, কঠিন কোনো কিছু না, জাস্ট 8টা ক্লাসে আপনি যে বিষয়গুলো শিখবেন ওইগুলোর উপরে আপনার একটা সেলফ অ্যাসেসমেন্ট টাইপের হবে আর কি, এরকম। এন্ড হচ্ছে গিয়ে আরেকটা যে বিষয়টা আপু জানতে চাচ্ছিলেন ওইটা হচ্ছে কোর্সের কোনটা নিয়ে আপু, আরেকবার একটু বলবেন আমাকে প্লিজ। সাদিয়া আপু। জি রেজিস্ট্রেশন নিয়ে, আর হচ্ছে ফিজটা কমপ্লিট আচ্ছা, মানে কত আসছে এটাই। তো ফিজটা যেটা ওইটা হচ্ছে আমরা বলছিলাম যে আমাদের রেগুলার ফিটা হচ্ছে 10,000 টাকা থাকে শুধু এই ওয়েবিনারে যারা জয়েন করেছেন তাদের মধ্যে থেকে। যদি আগামী 2 দিনের মধ্যে আপনারা কেউ ভর্তি হন তাহলে আপনি 5,000 টাকায় কোর্সটাতে এনরোল করতে পারবেন আর কি। এবং এটা শুধুমাত্র 20 জনের জন্য থাকবে, প্রথম যে 20 জন ভর্তি হবে তাদের জন্য। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে আপু, আমার মনে হয় আমি শেষ করতে পারি তাহলে আমরা আজকে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন আছে, ওই গ্রুপটাতে আপনারা কাইন্ডলি কোয়েশ্চেন গুলো শেয়ার করবেন। পরে আবার কখনো হয়তো দেখা হবে অন্য কোনো ওয়েবিনার বা হচ্ছে কি আমাদের যে কোর্স আছে সেখানে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।